হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের তড়িৎ রসায়নের লেকচার 9-এ। আমাকে একটু তোমরা জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি যে সাউন্ড এবং সব কিছু ঠিকঠাক মতো ওকে আছে কিনা। কেমন, একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু জাস্ট আমি চেক করে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। তো আমরা লাস্ট ক্লাসে পাত্রের ক্ষয়ের শুধুমাত্র বোধহয় একটা বা দুইটা ম্যাথ করছিলাম। আমরা এরপর থেকে স্টার্ট করা শুরু করব। সো চলো আমরা তাহলে শুরু করি, আসো কেমন। আচ্ছা, চলো আমরা তাহলে শুরু করি। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 9, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমরা যেটা করব, এই যে আজকে আমরা হচ্ছে চেষ্টা করব নির্দেশক তড়িৎ দ্বারা শেষ করে ফেলার এবং ডার্নট সমীকরণ পর্যন্ত চলে যাওয়ার। তো চলো আমরা যাওয়ার চেষ্টা করি, আসো। প্রথম আমরা যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে আমাদের প্রমাণ কোষ বিভব। তো প্রমাণ অবস্থা বলতে কি বুঝি? প্রমাণ অবস্থা বলতে কি বোঝানো হয়? প্রমাণ অবস্থা বলতে দুটো জিনিস বোঝানো হয়। প্রমাণ অবস্থা বলতে দুটো জিনিস বোঝানো হয়। এই যে আমাদের তড়িৎ রসায়নে প্রমাণ অবস্থা বলতে বোঝানো হয় তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 মোলার তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা থাকবে 1 মোলার। 1 মোলার ঘনমাত্রার তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য। তাইলে তুমি নর্মালি যখন তুমি পরিবেশ রসায়ন পড়ছিলা তখন প্রমাণ অবস্থা বলতে বুঝতা 0 ডিগ্রি সেলসিয়াস আর তোমার হচ্ছে কত বলতো, ওই যে 1 অ্যাটমসফিয়ার চাপ। বাট তড়িৎ রসায়নের ক্ষেত্রে প্রমাণ অবস্থা বলতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তোমার হচ্ছে 1 মোলার ঘনমাত্রা তড়িৎ বিশ্লেষ্য বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর এই প্রমাণ অবস্থায় যখন আমরা কোষ বিভব বের করি, প্রমাণ অবস্থায় কোষ বিভবকে ই সেল নট অথবা ইএমএফ নট দিয়ে প্রকাশ করা হয়। যেখানে ই সেল নট ইকুয়াল টু আসলে অ্যাকচুয়ালি কত, আমি যদি লিখতে চাই এখানে ই সেল নট অর্থাৎ প্রমাণ অবস্থায় কোষের বিভব, এটা ইকুয়াল টু হবে এই অ্যানোডের জারণ বিভব প্রমাণ অবস্থায় প্লাস ক্যাথোডের 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 বিজারণ বিভবটা প্রমাণ অবস্থায়। তো এটা হচ্ছে আমার মেইন সূত্র। দেখো এটা বুঝতে পারছো কিনা। তো এটা হচ্ছে প্রমাণ অবস্থায় হচ্ছে আমাদের কোষ বিভবের সূত্র, যে প্রমাণ অবস্থায় আমাদের কোষের বিভব ই সেল নট ইকুয়াল টু কত হয়ে থাকে, ই অফ অ্যানোড প্রমাণ অবস্থায় জারণ বিভব আর ক্যাথোডের প্রমাণ অবস্থায় বিজারণ বিভবের সমষ্টির সমান। সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি একটু চেক করে দেখি। দেখো এটা বুঝতে পারছো কিনা। তো এটা হচ্ছে প্রমাণ অবস্থায় হচ্ছে না, আমার এখানে তো আমার এন্ড থেকে তো সাউন্ড ঠিক দেখাচ্ছে। যারা ফেসবুক থেকে দেখতেছো, কত হয়ে থাকে ই অফ অ্যানোড প্রমাণ অবস্থায় জারণ বিভব আর ক্যাথোডের প্রমাণ অবস্থায় বিজারণ বিভবের সমষ্টির সমান। সাউন্ড প্রবলেম হচ্ছে, আমি একটু চেক করে দেখি। আমার এখানে এন্ড থেকে কিন্তু ফেসবুকে কিন্তু ঠিক দেখাচ্ছে, বাট ওয়েবে মনে হয় প্রবলেম হচ্ছে। একটু কি তোমরা যারা ওয়েবে যাদের প্রবলেম হচ্ছে তারা কি তোমরা একটু বাই করে দিও। আচ্ছা, তাহলে তোমরা কি একটু করে ওয়েবে যদি দেখো। ও আচ্ছা আচ্ছা, এখন দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। এখন একটু দেখো তো সাউন্ড ঠিক আছে। তাহলে তোমরা কি একটু করে ওয়েবে যদি দেখো। ও আচ্ছা, এখন কি ঠিক আছে? সাউন্ড ঠিক আছে কিনা? এখন কি ঠিক আছে সাউন্ড? হ্যাঁ, ওকে, এখন ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, আমাদের তড়িৎ রসায়নের প্রমাণ অবস্থা বলতে কত বোঝায়, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 মোলার ঘনমাত্রা তড়িৎ বিশ্লেষ্য বোঝানো হয়ে থাকে। আর প্রমাণ অবস্থায় কোষ বিভব ইকুয়াল ডি সেল নট ইকুয়াল টু হয়ে থাকে প্রমাণ অবস্থায় জারণ বিভব প্লাস প্রমাণ অবস্থায় বিজারণ বিভবের সমষ্টির সমান। এটা তো একদম বেসিক সূত্র জিনিসটা, তাই না? তো এখন আমরা চলো তারা নেক্সটে চলে যাই। নেক্সট একটা ম্যাথ আছে আমাদের, এই ম্যাথটা চলো আমরা সলভ করার চেষ্টা করি। দেখো আমরা কি গত ক্লাসে এই ম্যাথটা করছিলাম? আমাকে একটু জানাতে পারবা? আমি আসলে ভুলে গেছি। এই ম্যাথটা আমরা গত ক্লাসে কি আমরা করছিলাম? তাহলে আমরা নেক্সট ম্যাথ থেকে করবো, ঠিক আছে? এই ম্যাথটা আমরা করি নাই, চলো এটা করি, আসো। বলতেছে নিচের কোষটার জন্য অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া এবং সর্বমোট কোষ বিক্রিয়া লিখো। তো তোমার এখন আসলে প্রশ্ন তোলার দরকার নেই, তুমি আমার সাথে আগে একটু করে প্রশ্নের জন্য জায়গা খালি রেখে অঙ্কটা করতে থাকো। এরপরে হচ্ছে তোমরা বাসায় গিয়ে আমি পিডিএফ দিয়ে দিলে তখন প্রশ্নটা তুলে নিও। দেখো তোমাকে একটা কি দেওয়া আছে, একটা কোষ সম্পর্কে তোমাকে দেওয়া আছে, আমরা বলছিলাম যদি ধরো প্লাটিনামের প্রলেপ দেওয়া থাকে তাহলে অ্যানোডের ক্ষেত্রে সেই প্রলেপটাকে আগে লিখতে হয়, ক্যাথোডের বেলায় সেই প্রলেপকে পরে লিখতে হয়। এই যে দেখো এখানে যে প্লাটিনাম লিখতেছে না, এটা বলতে কি বোঝাচ্ছে, যে তড়িৎদ্বারের উপর প্লাটিনামের একটা প্রলেপ দেওয়া হয়েছে। তো যদি তড়িৎদ্বারের উপর প্লাটিনামের প্রলেপ দেওয়া হয়,
অ্যানোডের বেলায় সেই প্লাটিনামকে আগে লিখতে হয়, আর ক্যাথোডের বেলায় সেই প্লাটিনামকে কোথায় লিখতে হয় বলতো, পরে লিখতে হয়। এটা আসলে অঙ্কে কোনো ইফেক্ট ফেলবে না, অঙ্কে কোনো ইফেক্ট ফেলবে না। তাহলে আমাকে একটা কোষ বিক্রিয়া দেওয়া আছে, এখান থেকে আমাকে কি করতে বলতেছে, অ্যানোড বিক্রিয়াটা লিখতে বলতেছে, ক্যাথোড বিক্রিয়া লিখতে বলতেছে, এবং সর্বমোট কোষ বিক্রিয়াটা লিখতে বলতেছে। চলো আমরা লেখার চেষ্টা করি আসো। তাহলে আমরা চলো লেখার চেষ্টা করি আসো সলিউশন। তাইলে তোমরা আমাকে একটু করে বলো তো, এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা? অ্যানোড হিসেবে কাজ করতেছে এখানে ক্লোরিন, এই যে ক্লোরিন। তাহলে Cl মাইনাস থেকে Cl2 তে পরিণত হচ্ছে। তাহলে 2Cl মাইনাস, এটা অ্যাকুয়াস অবস্থায় ছিল, এখান থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিছে, ত্যাগ করে দিয়ে এখানে কিসে পরিণত হয়েছে, Cl2 গ্যাসীয় অবস্থায় পরিণত হয়েছে। আর অন্যদিকে ক্যাথোড হিসেবে কাজ করতেছে কে, এই যে আমার আয়রনটা। তাহলে এখানে ক্যাথোড হিসেবে কাজ করতেছে কোনটা? আমি যদি ক্যাথোডের বিক্রিয়া লিখতে চাই, তাহলে ক্যাথোডের বিক্রিয়া আমরা এভাবে লিখবো। এখানে অ্যাকচুয়ালি Fe3+ ছিল, বাট তুমি চিন্তা করে দেখো এরকম, যদি Fe3+ অনলি কিন্তু ইলেকট্রন গ্রহণ, Fe3+ যেটা অ্যাকুয়াস, সে অনলি ইলেকট্রন গ্রহণ করবে কিন্তু একটা, সে অনলি ইলেকট্রন গ্রহণ করবে একটা গ্রহণ করে এখানে কি করবে, Fe2+ পরিণত হবে অ্যাকুয়াস। বাট প্রবলেম হচ্ছে তোমার এখানে ইলেকট্রন যতটা ছাড়বে ততটা ইলেকট্রন এখানে গ্রহণ করতে হবে। তাহলে উভয় পক্ষে 2 দিয়ে গুণ করা লাগবে। তাহলে উভয় পক্ষে 2 দিয়ে এখানে গুণ করে দাও। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া। আমাকে একটু জানাও তো, অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা কি অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াটা সবাই বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখন আমাদের লিখবো, তাহলে এখানে আমরা কোষ বিক্রিয়া, তাহলে এখানে আমরা লিখবো এখন কোষ বিক্রিয়া। কোষ বিক্রিয়া জিনিসটা কি, ওই যে অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়াকে যদি যোগফল করে লিখি তাহলে হচ্ছে কোষ বিক্রিয়া পাই। তো যদি এই দুটাকে যোগ করি তাহলে -2 ইলেকট্রন আর +2 ইলেকট্রন চলে যাবে না? তাহলে কি থাকবে তখন, 2Cl মাইনাস অ্যাকুয়াস থাকবে। তাহলে থাকবে 2Cl মাইনাস অ্যাকুয়াস প্লাস, এখানে থাকবে 2Fe3+ অ্যাকুয়াস। এখান থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে Cl2 গ্যাসীয় প্লাস, এখানে তৈরি হচ্ছে 2Fe2+ অ্যাকুয়াস। দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে এটা হচ্ছে তোমার কোষ বিক্রিয়া। দেখো তো ভাই এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ। এবার আমাকে লিখতে বলতেছে যে তুমি যেভাবে কোষটা লিখছো সেভাবে স্বতঃস্ফূর্ত হবে কিনা দেখাইতে বলছে। তাহলে আমরা চলে আগে এই আমাদের লেখা অনুযায়ী কিন্তু অ্যানোড হিসাবে কাজ করতেছে এইটা, ক্যাথোড হিসাবে কাজ করতেছে এইটা। তাহলে আমরা এখান থেকে কি বের করে ফেলবো, এটার ইএমএফটা বের করে ফেলবো। ঠিক আছে? তাহলে চলো আমরা ইএমএফটা বের করার চেষ্টা করি আসলে নেক্সট পৃষ্ঠায়। তাহলে আমার আগে আমি একটু কোষ বিক্রিয়াটা লিখে ফেলি। তাহলে আমার এখানে সরি কোষ সংখ্যাটা লিখে ফেলি। তাহলে আমার কোষ সংকেত হিসেবে কি ছিল, মানে যেটা প্রশ্নের প্রদত্ত ছিল সেটা ছিল এরকম, তোমার এখানে প্লাটিনাম হইতো, তারপরে Cl মাইনাস অ্যাকুয়াস থেকে Cl2 গ্যাসীয়তেও কনভার্ট হয়েছিল, আর অন্যদিকে এখানে আমার Fe3+ অ্যাকুয়াস থেকে Fe2+ অ্যাকুয়াসে কনভার্ট হয়েছিল, আর এখানে প্লাটিনাম এই কথাটা লেখা ছিল। ঠিক আছে? এখানে লবণ ছিল, তার 2টা দাগ ছিল। ঠিক আছে? ওকে, এটা ছিল আমার কোষ সংকেত। তাহলে আমাকে বলতেছে এইভাবে যে তুমি কোষটা লিখছো সেটা এভাবে স্বতঃস্ফূর্ত হবে কিনা। তো তোমাকে চেক করতে হবে, ইএমএফটা বের করতে হবে স্বতঃস্ফূর্ত বের করার জন্য। যদি ইএমএফটা >0 আসে তাহলে স্বতঃস্ফূর্ত, আর <0 আসে স্বতঃস্ফূর্ত না। তাহলে চলো বের করার চেষ্টা করি। তাহলে এখানে আমাকে একটু করে বলো তো, আমি যদি ইএমএফটা বের করতে চাই তাহলে এখানে আমরা লিখবো অ্যানোডের জারণ বিভব। আমি আগে তোমাকে একটা ভেঙে ভেঙে করাই। অ্যানোডের জারণ বিভব প্লাস এখানে লিখবো হচ্ছে আমরা ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে তোমরাই আমাকে একটু বলো, অ্যানোড হিসাবে কাজ করতেছে জারণ বিভব মানে কত? জারণ বিভব মানে E(Cl) মাইনাস থেকে Cl2। তাহলে জারণ বিভব মানে E(Cl) থেকে Cl2, আর প্লাস বিজারণ বিভব মানে কত, Fe3+ থেকে Fe2+। তাহলে Fe3+ থেকে Fe2+। তো চলো কোয়েশ্চনে কোন ডাটা দেওয়া আছে আমরা চলো দেখার চেষ্টা করি। আসো কোয়েশ্চনে কোন ডাটা দেওয়া আছে। কোয়েশ্চনে দেখো এখানে দেওয়া E(Cl2 থেকে Cl-), বাট আমার লাগবে কোনটা, Cl- থেকে Cl2। তাহলে উল্টাটা লাগবে না? তাহলে আমাকে বলতে পারবা যদি Cl2 থেকে Cl- যদি 1.358 হয় তাহলে Cl- থেকে Cl2 কত হবে, Cl- থেকে Cl2 কত হবে? জাস্ট সিম্পলি মাইনাস হবে না একটা, বলো তো এখানে। তাহলে এখানে হবে -1.358, তাহলে এখানে হবে -1.358 হবে প্লাস Fe3+ থেকে Fe2+ লাগতেছে, আর এখানে Fe3+ থেকে Fe2+ দেওয়া আছে, সেটা হচ্ছে 0.77, সেটা হচ্ছে কত, 0.77। তো বেরোটা বের করে আসো, কত আসে দেখি আসো আমরা এখানে। ওয়ালাইকুম আসসালাম। -1.358 প্লাস 0.77,
তাহলে এই ভ্যালুটা আসছে -0.588। তাহলে তোমরাই আমাকে বলো এটা কি গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো আসছে? লেস দেন জিরো আসছে। তাহলে লেস দেন জিরো আসলে আমার এখানে কী হবে বলো তো? আমরা তাহলে এখানে লিখবো আমরা যেভাবে কোষটা লিখছি তা স্বতঃস্ফূর্ত হবে না। তো এখানে তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না, স্বতঃস্ফূর্ত হবে না। এর মানে কি? এর মানে হচ্ছে যে অ্যানোড হিসেবে কাজ করা দরকার ছিল তাকে আমরা অ্যানোড হিসেবে কাজ করাই নেই, তাকে আমরা ক্যাথোড হিসেবে কাজ করাইছি। আর যে ক্যাথোড হিসেবে কাজ করার কথা ছিল তাকে আমরা ক্যাথোড হিসেবে কাজ না করে অ্যানোড হিসেবে কাজ করাইছি। এবার তাহলে তোমাকে প্রশ্ন করছে একটা, যে যদি স্বতঃস্ফূর্ত না হয় তাহলে কিভাবে তুমি স্বতঃস্ফূর্ত করবা? দেখি এটা আনসারকে দিতে পারো। যদি স্বতঃস্ফূর্ত না হয়, স্বতঃস্ফূর্ত হয় নাই, তাহলে কিভাবে তুমি স্বতঃস্ফূর্ত করবা? জাস্ট ইন্টারচেঞ্জ করার মাধ্যমে। অর্থাৎ সিএলটাকে আমরা এবারে ক্যাথোড হিসেবে ইউজ করব, আর আমরা আয়রনটাকে আমরা অ্যানোড হিসেবে ইউজ করব। দেখো এটা বুঝতে পারতেছো কিনা? তোমাদেরকে গতকালকে আমি পড়াইছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্বতঃস্ফূর্ত করার উপায়, স্বতঃস্ফূর্ত করার উপায়, উপায় হচ্ছে তখন তুমি কোষ সংখ্যাটা লিখে দিবা, বা তুমি এখানে এটাও বলতে পারো, মানে বেসিক্যালি আমরা এই উল্টা 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 কাজটা করব। অর্থাৎ এটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব। তখন তাহলে আমাদের কোষ সংকেত কী হবে? প্লাটিনাম Fe জারণ হবে এখানে। তাহলে জারণ হওয়া মানে Fe2+ থেকে Fe3+ কনভার্ট হওয়া, মানে এটাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করতেছি, লবণ সেতু। আর এখানে তাহলে কি হবে? Cl2 থেকে Cl- হবে, কারণ এখানে এটার বিজারণ হবে। Cl2 গ্যাস থেকে Cl- অ্যাকুয়াস। আর লাস্ট এখানে প্লাটিনাম রেখে দেবো, মানে স্বতঃস্ফূর্ত করার উপায়। তাহলে আলটিমেটলি এটা দ্বারা তুমি কি বলতেছো? এটা দ্বারা বলতেছো অ্যাকচুয়ালি অ্যানোড আর ক্যাথোডকে আমি এক্সচেঞ্জ করে দিছি। অ্যানোড আর ক্যাথোডকে কি করছি বলো তো? এক্সচেঞ্জ করে দিছি। এটা দেখি সবাই বুঝতে পারছো কি না? এই জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পারছো? অ্যানোড আর ক্যাথোডকে এক্সচেঞ্জ করে দিছি। হ্যাঁ, গুড, ভেরি গুড। তাইলে এবার তোমার কাজটা কি হবে জানো? অ্যাকচুয়ালি যে স্বতঃস্ফূর্ত হয়েছে সেটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে তুমি ইএমএফ বের করবা। এই অবস্থায় কি বের করবা? ইএমএফটা বের করবা। তাহলে এই অবস্থায় ইএমএফ কত হবে? অ্যানোডের জারণ বিভব। তাহলে জারণ বিভব মানে কত? Fe2+ থেকে Fe3+, আর প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, তার মানে Cl2 থেকে Cl-। এটা বের করো, দেখো এটা পজিটিভ আসে কিনা। তাহলে এই ভ্যালুটা জানি কত আসবে। দেখো তোমার কোয়েশ্চনে দেওয়া ছিল Fe3+ থেকে Fe2+, বাট তোমার লাগতেছে Fe2+ থেকে Fe3+, তার মানে এটা হবে -0.77। এটা হবে -0.77 প্লাস ই অফ Cl2 থেকে Cl-। Cl2 থেকে Cl- দেওয়া আছে 1.358, 1.358 ভোল্ট, যেটা বেসিক্যালি কত আসবে? পজিটিভ ভ্যালু আসবে, অর্থাৎ 0.588, অর্থাৎ এটা আসবে 0.588 ভোল্ট, যেটা গ্রেটার দেন 0 ভোল্ট। অর্থাৎ এখানে কী হবে বলো তো? স্বতঃস্ফূর্ত হবে। এটা মানে আমি যেভাবে লিখছি সেটা ঠিক আছে, অর্থাৎ স্বতঃস্ফূর্ত এই ক্ষেত্রে হবে। দেখো বোঝা গেছে কিনা? এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। দেখো তো ভাই অঙ্কটা সবাই তোমরা বুঝতে পারছো কিনা? যদি না বুঝে থাকো আমাকে জানাতে পারো। হ্যাঁ, অঙ্কটাকে সবাই বুঝতে পারছো? একটু বোর্ড একটু বড় করে লিখতে হবে ভাই, যারা টোটাল সেল রিয়াকশনটা হয় নাই, মানে তাহলে হ্যাঁ, মানে তুমি যেভাবে লিখছিলা অ্যাকচুয়ালি সেভাবে আসলে বিক্রিয়া হবে না, মানে বিক্রিয়াটাকে তোমার চেঞ্জ করতে হবে আর কি। এই জন্য চেঞ্জ করে নিচেরটা হচ্ছে কারেক্ট, নিচেরটাতে স্বতঃস্ফূর্ত হবে। ওকে, তাহলে চলো নেক্সটে যাই। আগের অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? আমাকে জানাও তো, আগের অঙ্কটাকে সবাই বুঝতে পারছো? স্বতঃস্ফূর্তটা আরেকবার বুঝাই দেন। মানে ব্যাপারটা হচ্ছে কীরকম? স্বতঃস্ফূর্ত তোমাকে আমি বলছিলাম যদি ইএমএফটা লেস দেন 0 আসে, মানে নেগেটিভ আসে, তাহলে সেটা স্বতঃস্ফূর্ত হবে না। আর যদি গ্রেটার দেন 0 আসে তার মানে স্বতঃস্ফূর্ত হবে। এখন প্রথমে তুমি এইটাকে অ্যানোড হিসেবে ইউজ করছিলা। কোনটাকে অ্যানোড হিসেবে ইউজ করছো? তুমি অ্যানোড হিসেবে ইউজ করছো এই জিনিসটাকে, আর এটাকে তুমি ক্যাথোড হিসেবে ইউজ করছো, রাইট? বাট অ্যাকচুয়ালি কি এই তাহলে উল্টা করতে হবে, ইন্টারচেঞ্জ করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমার এটাকে অ্যানোড হিসেবে ইউজ করতে হবে আর এটাকে ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে। তাহলে যেহেতু এটাকে আমি অ্যানোড হিসেবে ইউজ করবো, তাহলে তার জারণ ঘটাইতে হবে। তাহলে এখানে যেভাবে যেই ফরম্যাটে লেখা আছে Fe3+ থেকে Fe2+, এটা তো বিজারণের ফরম্যাট। বাট তোমাকে জারণের ফরম্যাটে লেখার সময় কি করতে হবে বলো তো? Fe2+টাকে আগে লিখতে হবে, Fe3+কে পরে লিখতে হবে। আর এটাকে যেহেতু তুমি ক্যাথোড হিসেবে ব্যবহার করবা, তাহলে এটার মধ্যে বিজারণ ঘটবে। বাট এটা যেই ফরম্যাটে লেখা আছে Cl- থেকে Cl2, এটা তো জারণের ফরম্যাট, বাট এটাকে লিখতে হবে বিজারণের ফরম্যাটে। তার মানে Cl2কে আগে আনতে হবে এবং Cl- কে পরে নিতে হবে। বিজারণের ফরম্যাটে লিখে দিছি। এবং যেহেতু প্লাটিনামের প্রলেপ দেওয়া, অ্যানোডের বেলায় আগে লিখতে হয় প্লাটিনামকে, আর ক্যাথোডের বেলায় প্লাটিনামটাকে পরে লিখতে হয়। দেখো এবার বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? আচ্ছা, ওকে, গুড, ভেরি গুড। তাহলে চলো নেক্সটে চলে যাই, দেখি এটা আসলে আলোচনা করি। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নাইট্রেটে কনভার্ট হচ্ছে, আর ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজে কনভার্ট হচ্ছে। কোষটার অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া লিখতে বলছে। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমি যদি লিখতে চাই এখানে অ্যানোড, আমি আগে অ্যানোডের বিক্রিয়াটা লিখবো। তাহলে সলিউশন করি আসো। অ্যানোড, তাহলে অ্যানোডের মধ্যে আমরা কি বিক্রিয়া পাচ্ছি? এখানে অ্যানোডের মধ্যে
অ্যানোডের মধ্যে অ্যালুমিনিয়াম ছিল সলিড অবস্থায়, সে আচ্ছা একটা জিনিস দেখো তো, এইখানের মধ্যে অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত দেখি কে বলতে পারো? এই জায়গায় অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত? এই জায়গায় অ্যালুমিনিয়ামের জারণ সংখ্যা কত? +3 হয়ে থাকে না? তাহলে এটা কত হবে বলো তো? +3 হবে। আর এই জায়গায় ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? কারণ নাইট্রেট হচ্ছে 1 করে, তাহলে এটা +2। তাহলে অ্যাকচুয়ালি তাহলে দেখো এখানে কি হবে, অ্যালুমিনিয়ামটা কিসে কনভার্ট হচ্ছে? 3টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে অ্যালুমিনিয়াম, 3টে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেইখানে অ্যালুমিনিয়াম 3+ কনভার্ট হয়েছে, অ্যালুমিনিয়াম 3+ কনভার্ট হয়েছে। এবার যদি আমি, তার মানে এটা অ্যাকুয়াস হয়েছে। এবার যদি আমি ক্যাথোডের বিক্রিয়াটা লিখতে বলতাম, তাহলে তুমি কিভাবে লিখতা? ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোড, ক্যাথোডে কি হচ্ছে দেখো, Mn2+ থেকে Mn কনভার্ট হচ্ছে, Mn2+, এটা অ্যাকুয়াস অবস্থায় ছিল, এখানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে সেখানে কোথায় কনভার্ট হচ্ছে? Mn এ, Mn অ্যাকুয়াসে কনভার্ট হচ্ছে। বাট তাহলে তুমি দেখো একটা জিনিস, প্রবলেম হচ্ছে এখানে 3টে ইলেকট্রন, আবার এই জায়গায় 2টা ইলেকট্রন, তো ঝামেলা হয়ে গেল না? কারণ আমরা সবাই জানি অ্যানোডে যতটা ইলেকট্রন ছাড়ে ততটা ইলেকট্রন মানে ক্যাথোডে গ্রহণ করতে হবে। মানে এখানে তো 3টা, এখানে 2টা, এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে তুমি কি করবে জানো? 3 আর 2 এর লসাগু নিবা। 3 আর 2 এর কি করবা? লসাগু নিবা। বলতে পারো 3 আর 2 এর লসাগু কত হবে? 3 আর 2 এর লসাগু কত হবে বলতে পারো? 3 আর 2 এর লসাগু কত হবে? 6 হবে। তাহলে এটাকেও তোমার 6 বানানো লাগবে, এটাকেও তোমার 6 বানানো লাগবে। বলো তো এই জিনিসটাকে 6 কিভাবে বানাবা? উভয় পক্ষে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে তো হয়েছে। আর এটাকে 3 কিভাবে, 6 কিভাবে বানাবা? উভয় পক্ষে তুমি 3 দিয়ে গুণ করো। তাহলে আমি দেখো তো উপরের রিয়াকশনটা কিভাবে লিখতে পারি কিনা, উপরের রিয়াকশনটা কিভাবে লিখতে পারি কিনা। আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 অ্যালুমিনিয়াম সলিড অবস্থা মাইনাস 6 ইলেকট্রন, এখান থেকে তাহলে 2 অ্যালুমিনিয়াম 3+ অ্যাকুয়াস অবস্থা। আর অন্যদিকে নিচের রিয়াকশনটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, 3 দিয়ে গুণ করে 3Mn2+ অ্যাকুয়াস অবস্থা, যেহেতু 3 দিয়ে গুণ করছি তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করছে 6টা, সরি ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন গ্রহণ করছে 6টা, আর এখানে তাহলে আমার কিসে কনভার্ট হবে? এটা 3 দিয়ে গুণ করছি, তাহলে 3Mn সলিড অবস্থায় পরিণত হবে, কারণ এখানে তো এটা সলিড অবস্থা, অবশ্যই চার্জ যেহেতু নাই তাহলে এটা সলিড অবস্থা। দেখো এটা বোঝা গেছে কিনা আমাকে বলো, এই যে জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। এবার তাহলে কোষ বিক্রিয়া লিখে তো একদম সহজ। তাহলে এখানে আমি যদি কোষ বিক্রিয়া লিখতে চাই, কোষ বিক্রিয়া বেসিক্যালি হচ্ছে অ্যানোডের বিক্রিয়া আর ক্যাথোডের বিক্রিয়াটা তুমি যোগফল করে লিখে ফেলো। তাহলে যদি আমি কোষ বিক্রিয়াটা লিখতে চাই তাহলে কি হবে? কোষ বিক্রিয়া, এই যে 2 অ্যালুমিনিয়াম সলিড অবস্থা প্লাস 3Mn2+ অ্যাকুয়াস অবস্থা, তাহলে এখানে 6 ইলেকট্রন 6 ইলেকট্রন কাটাকাটি গেছে, তাহলে এখানে কি থাকবে তখন? 2 অ্যালুমিনিয়াম 3+ অ্যাকুয়াস অবস্থা আর প্লাস 3Mn সলিড অবস্থা। তাহলে এটা হচ্ছে আমার কোষ বিক্রিয়া। হোপফুলি তোমরা সবাই এখানে এটা বুঝতে পারছো, হোপফুলি সবাই এটা বুঝতে পারছো। তাহলে চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমার জিঙ্ক থেকে এবং তড়িৎদ্বারের প্রমাণ বিজারণ বিভব এত এত এত, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। তো এটা তো সোজা অঙ্ক একদম, তাই না? ইএমএফ বের করবা। দেখো তোমার কোয়েশ্চনে যদি একটা জিনিস দেখো, প্রশ্নে যদি বিক্রিয়া দেওয়া না থাকতো, প্রশ্নে যদি বিক্রিয়া দেওয়া না থাকে, কোষ সংকেত দেওয়া না থাকে, তাহলে তুমি কি করবা? আবার আবার বলতেছি কথাটা, আবার শুনো। প্রশ্নে যদি বিক্রিয়া বা কোষ সংকেত দেওয়া না থাকে, সেই ক্ষেত্রে তুমি কাকে অ্যানোড হিসেবে ধরবা? যার জারণ বিভব বেশি। কাকে ক্যাথোড হিসেবে ধরবা? যার বিজারণ বিভব বেশি। বাট তোমার যদি প্রশ্নে কখনো বিক্রিয়া বা কোষ সংকেত দেওয়া থাকে, তাহলে তুমি নিজে থেকে অ্যানোড ক্যাথোড ধরতে পারবা না। কোষ সংকেত বা কোষ বিক্রিয়াতে যেটাকে অ্যানোড বোঝে সেটাকে তোমার অ্যানোড ধরতে হবে। বুঝতে পারছো? এটা এই অঙ্কে লাগবে না, বাট তোমাকে বলে রাখলাম আর কি। তাহলে আমার কোষ বিক্রিয়াটা অলরেডি দেওয়া আছে। তাহলে তোমরা আমাকে একটু বলো তো, এই বিক্রিয়াতে অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা? তোমরা আমাকে একটু বলো তো, অ্যানোড হিসেবে কাজ করতেছে কোনটা বিক্রিয়া অনুযায়ী? দেখো জিঙ্ক 2+ কনভার্ট হচ্ছে, তাহলে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, তাহলে জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করতেছে। আর ক্যাথোড হিসেবে কাজ করতেছে কোনটা? এখানে ক্যাথোড হিসেবে কাজ করতেছে এখানে কপার। তাহলে আমাকে বলছে স্বতঃস্ফূর্ত কিনা বের করো, তাহলে ইএমএফ বের করবো। তাহলে ইএমএফ ইকুয়াল টু কত হবে? অ্যানোডের জারণ বিভব, ইএমএফ মানে কত হবে? অ্যানোডের জারণ বিভব প্লাস প্লাস ক্যাথোডের 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 বিজারণ বিভব। এখন তুমি দেখো এখানে অ্যানোড হিসেবে কাজ করতেছে হচ্ছে জিঙ্ক, তাহলে জিঙ্কের জারণ বিভবকে আমরা এভাবে লিখতে পারি না, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর অন্যদিকে আমরা ক্যাথোড হিসেবে কাজ করতেছে কপার, তাহলে কপারের বিজারণ বিভবকে লিখতে পারি কপার 2+ থেকে কপার। দেখো এতটুকু বোঝা গেছে কিনা? তাহলে যদি বুঝে থাকো, দেখো এখানে ভ্যালুগুলো বসাই দিব। দুইটারই কি দেওয়া আছে? প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। বাট আমার তো জিঙ্কের জারণ বিভব লাগবে, যেটা কত হবে অ্যাকচুয়ালি? +0.76 হবে। এর সাথে তাহলে প্লাস করবো,
কপারের বিজারণ বিভব কত +0.34, তাহলে যদি দুটাটা যোগ করো সেটা অ্যাকচুয়ালি আসবে 1.10 ভোল্ট। এটা মুখস্থ রাখতে পারো কারণ এই ভ্যালুটা অনেকবার পরীক্ষায় জিজ্ঞেস করে। জিঙ্ক আর কপারের জন্য এটা মুখস্থ রাখতে পারো কারণ এই ভ্যালুটা অনেকবারই জিজ্ঞেস করে পরীক্ষায়। এটা কি বোঝা গেছে? দেখো এটা বোঝা গেছে কিনা। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলতেছে কি নিকেল, সিলভার এবং জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব এত এত এত, উদ্দীপকের অ্যানোডের দ্রবণটিকে দীর্ঘকাল জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা। দেখো কোথায় বলতেছে, দেখো তো উদ্দীপকের অ্যানোডের দ্রবণটাকে। আচ্ছা অ্যানোডে কোন দ্রবণ আছে আমাকে বলা, অ্যানোড কোনটা? এটা হচ্ছে আমার অ্যানোড। এটা কি? এটা হচ্ছে আমার অ্যানোড। তাহলে অ্যানোডের মধ্যে কোন দ্রবণ আছে? অ্যানোডের মধ্যে আছে নিকেল সালফেট। তাহলে অ্যানোডের দ্রবণ বলতে আমরা কোনটাকে বুঝবো? নিকেল সালফেটকে বুঝবো। নিকেল সালফেটকে দীর্ঘকাল জিঙ্কের তৈরি পাত্রে রাখা যাবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে তোমাকে কোয়েশ্চনটা আসলে ঘুরাই পেঁচাই করার কারণ হচ্ছে তোমাকে কোয়েশ্চন আসলে অ্যাকচুয়ালি জানতে চাইছে নিকেল সালফেট দ্রবণকে জিঙ্কের পাত্রে রাখতে পারবা কিনা। তাহলে বেসিক জিনিস তোমাকে কি জানতে চাইছে? বেসিক জিনিস তোমাকে জানতে চাইছে যে তুমি এই যে আমাদের জিঙ্কের পাত্রে বেসিক্যালি নিকেল সালফেট দ্রবণ রাখতে পারবা কিনা। তাহলে বলো তো এখানে অ্যানোড হিসেবে কাকে ধরে নিবা? এই পাত্রে রাখার ব্যাপারে আমরা অ্যানোড হিসেবে কাকে ধরে নিই? আমরা নিকেলকে অ্যানোড হিসেবে ধরবো না জিঙ্ককে অ্যানোড হিসেবে ধরবো? আমরা অ্যানোড হিসেবে কাকে ধরে নিই? ভাইয়া অর্ধকোষ বের করলেন না? অর্ধকোষ কোনটা? এটাই তো অর্ধকোষের বিক্রিয়া, অ্যানোড আর ক্যাথোড বিক্রিয়া। তাহলে আমরা বলছিলাম তোমাদেরকে ম্যাথ করার স্টেপ হচ্ছে যে পাত্র তাকে অ্যানোড হিসেবে চিন্তা করব। তাহলে আমি বেসিক্যালি এখানে এই ক্ষেত্রে অ্যানোড হিসেবে চিন্তা করব জিঙ্ককে। এটা তো তোমাকে একটা রেফারেন্স দিছে যে এটা হচ্ছে উদ্দীপকের মতো। আর ক্যাথোড হিসেবে চিন্তা করবো আমরা নিকেলকে। ঠিক আছে, অ্যানোড হিসেবে চিন্তা করবো জিঙ্ককে আর ক্যাথোড হিসেবে চিন্তা করবো নিকেলকে। কারণ আমি বলছিলাম তোমাদেরকে যে পাত্র তাকে অ্যানোড হিসেবে চিন্তা করবা। এবার ইএমএফ বের করো, ইএমএফ। তাহলে আমি আর প্রথম লাইনে লিখতেছি না অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, তোমরা তো বুঝতে পারতেছো। জিঙ্কের জারণ বিভবকে লেখে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, আর ক্যাথোডের বিজারণ বিভবকে লেখে নিকেলটাকে লেখে নিকেল 2 থেকে নিকেলে কনভার্ট হয়। তাহলে মানে উপরেটা লাইন দেখি না আমরা অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব, এটা লিখতেছি না, ডাইরেক্ট লিখে দিলাম এটা জারণ বিভব প্লাস এটার বিজারণ বিভব। তাহলে বলো আমাকে কি দেওয়া আছে কোয়েশ্চনে দেওয়া আছে আমার জিঙ্কের বিজারণ বিভব দেওয়া আছে, যেটা কত অ্যাকচুয়ালি 3 নাম্বার না, তার মানে -0.76। তাহলে আমাকে জারণ বিভব লাগবে, তাহলে ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি +0.76 প্লাস নিকেলটার বিজারণ বিভব লাগবে। নিকেলের বিজারণ বিভব দেওয়া আছে কত? প্রথমটাই -0.25। তো তোমরা একটা আমাকে ভ্যালু ক্যালকুলেশন করে বলতে পারবা ভ্যালুটা কত আসে এখানে? ভ্যালু আসবে 0.76 থেকে -0.25, তাহলে আসছে এখানে 0.51 ভোল্ট। 0.51 ভোল্ট। বলো তো এটা কি গ্রেটার দেন না জিরো? অবশ্যই গ্রেটার দেন 0 ভোল্ট। তার মানে এখানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। তার মানে তুমি এখানে রাখতে পারবা কি পারবা না? নিকেল সালফেট দ্রবণকে রাখা যাবে? যাবে না। কারণ কেন? কারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, তার মানে পাত্র ক্ষয় হইতে থাকবে। তাহলে রাখা যাবে না। তুমি আর একটু সুন্দর করে লিখবা, এইচএসসিতে আসলে গুছাই লিখবা, আর আমি তোমাকে শর্টকাটে লিখে দিলাম যে রাখা যাবে না। এটাকে রাখা যাবে না, ঠিক আছে? দেখো এটা বুঝতে পারছো কিনা। গুড, তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো বলতেছে কি, একটা দেখো তোমাকে 3টা দ্রবণ দিছে, একটা এম সালফেট, একটা এম ড্যাশ সালফেট, একটা এম ডাবল ড্যাশ সালফেট। তো এম থেকে M2+, তার মানে এটা জারণ বিভব দেওয়া আছে, এম ড্যাশেরও জারণ বিভব দেওয়া আছে, এম ডাবল ড্যাশেরও জারণ বিভব দেওয়া আছে। বলতেছে উদ্দীপকের 2 নং দ্রবণকে সরিয়ে নিয়ে 3 নং দ্রবণ রাখা যাবে কিনা বের করতে বলছে। মানে বলতেছে কি উদ্দীপকের আমি 2 নম্বর দ্রবণটাকে সরাই নিয়ে 3 নং দ্রবণটাকে আমরা রাখতে পারবো কিনা। অর্থাৎ খেয়াল করো আমাদের বলতেছি কোয়েশ্চনে এই 2 নম্বর দ্রবণটাকে সরাই নিব, এই 2 নম্বর দ্রবণের পরিবর্তে আমি 3 নম্বর দ্রবণটাকে 2 নম্বর দ্রবণের জায়গায় রাখতে পারবো কিনা সেটা তোমার এখানে জিজ্ঞেস করা হয়েছে। তো খেয়াল করো মানে আমাকে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে দেখো, এটার জায়গায় আমি এটাকে রাখতে পারবো কিনা। এটা কিন্তু পাত্রে ক্ষয়ের অঙ্ক না। তোমাকে দেখতে হবে যদি তুমি আমাকে একটা জিনিস বলো, এই জিনিসটা এইখানে এটা কি হিসাবে কাজ করতেছে? অ্যানোড হিসাবে কাজ করতেছে। আর এটা এখানে কি হিসাবে কাজ করতেছে?
ক্যাথোড হিসাবে কাজ করতেছে। সো বেসিক্যালি বলতেছে তোমাকে যে তুমি এই যে এখানে এই দ্রবণটা আছে, এই দ্রবণের জায়গায় এই দ্রবণটা বসাতে পারবা কেন, এই দ্রবণটাকে এখানে বসাতে পারবা কিনা। তাহলে তোমাকে চেক করতে হবে, ওটা তো আমার অ্যানোড, তাহলে আমাকে চেক করতে হবে যদি এইটাকে আমি এই জায়গায় বসাই তাহলে তখন ইএমএফটা কত আসে সেটা আমাকে চেক করতে হবে। যদি ইএমএফটা লেস দেন 0 আসে তার মানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত না, তার মানে সেই ক্ষেত্রে 3 নম্বর দ্রবণকে 2 নম্বর দ্রবণের দ্বারা রিপ্লেস করা যাবে না, কারণ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হচ্ছে না। তা আগে চলো দেখি যে 2 নম্বর দ্রবণ যদি এখানে থাকে আর 1 নং দ্রবণকে আমি কোনো টাচ করতেছি না, তাহলে 1 আর 2 নং দ্রবণের মধ্যে কোষ বিক্রিয়াটা চলো আমরা মানে আমরা যদি এখানে কোষ আমরা ইএমএফটা বের করি, পরে যদি এমন হয় 3 নাম্বারটাকে যদি এখানে রাখার ফলে ইএমএফ যদি বেড়ে যায় তাহলে রাখাটা কিন্তু আমার জন্য সুবিধাজনক। আর যদি লেস দেন 0 আসে তাহলে তো আমি রাখতে পারবো না, তাই না? কম আসলেও রাখা উচিত হবে না। চলো আমরা দেখার চেষ্টা করি, আসো। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট আমরা কি চিন্তা করি, আমি তোমাকে চলো চিত্র এঁকে বুঝাচ্ছি, টেনশন নেওয়ার দরকার নেই। দেখো আমি চলো এখানে সলিউশন লিখি আগে। অ্যাট ফার্স্ট তাহলে কি আছে এখানে দেখো, অ্যাট ফার্স্ট তাহলে তোমার কাছে আমি জাস্ট পাত্রগুলো রাখতেছি। তাহলে এটা আমার একটা পাত্র, এটা আমার সেকেন্ড পাত্র। আমি আগে চলো 2টা পাত্র দিয়ে তোমাকে চিন্তা করি, কেমন? তো প্রথম পাত্রে আমার কাকে রাখা আছে, MsO4 কে রাখা আছে। প্রথম পাত্রে আমার রাখা আছে MsO4, যেটা অ্যানোড হিসেবে কাজ করতেছে। আর সেকেন্ড পাত্রে আমার রাখা আছে কাকে, M-SO4 কে। সেকেন্ড পাত্রে রাখা M-SO4, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এখানে ক্যাথোড হিসেবে কাজ করতেছে। তো এটাকে দুইটাকে ধরে আমি তাহলে ইএমএফটা বের করব। এই দুইটাকে আমি চিন্তা করে আমি তাহলে কি বের করব, ইএমএফ। তাহলে যদি আমি ইএমএফ বের করতে চাই, তোমরাই তাহলে আমাকে বলো অ্যানোডের জারণ বিভব হবে তাহলে ই অফ M থেকে M2 প্লাস। ভাই আপনি M2 প্লাস হবে সেটা কীভাবে বুঝছেন? M3 প্লাসও তো হইতে পারতো, বাট দেখো তোমার কোয়েশনে দেওয়া আছে M থেকে M2 প্লাস, M ড্যাশ থেকে M ড্যাশ 2 প্লাস, M ডাবল ড্যাশ থেকে M ডাবল ড্যাশ 2 প্লাস, এটা কোয়েশনেই দেওয়া আছে। প্লাস M ড্যাশ হচ্ছে বিজারণ হচ্ছে, তাহলে বিজারণ বিভবটাকে লিখে ফেলবো M ড্যাশ 2 প্লাস থেকে কোথায় কনভার্ট হচ্ছে, M ড্যাশ এটাতে কনভার্ট হচ্ছে। মানে আমি লিখলাম এটা, এই দুইটাকে চিন্তা করে আমি ইএমএফ বের করতেছি। তাহলে এটার জারণ বিভবকে কীভাবে লিখবো, M থেকে M2 প্লাস। আর সেকেন্ডটার বিজারণ বিভবকে কীভাবে লিখবো, M ড্যাশ 2 প্লাস থেকে M ড্যাশ। তাহলে চলো বের করার চেষ্টা করি, আসো। আচ্ছা আমার কোয়েশ্চনে কি দেওয়া, জারণ বিভবটা দেওয়া আছে M ড্যাশের, এটা 0.76, এটা দেওয়া 0.76। বাট আমার M ড্যাশের আমার কি লাগবে, বিজারণ বিভব লাগবে, বাট দেওয়া আছে জারণ বিভব। তাহলে এখানে প্লাস হবে না, এটাকে প্লাস করতে হবে না, তাহলে এটা আসবে কত, প্লাস 0.34 আসবে। তাহলে এটা প্লাস 0.34 হয়ে যাবে। তাহলে কত আসবে বলো তো এখানে, 1.10 ভোল্ট। তার মানে এটা কিন্তু গ্রেটার দেন 0 ভোল্ট। তার মানে যদি তুমি, এটা কিন্তু আমার 2 নম্বর দ্রবণ ছিল, এটা আমার 1 নম্বর দ্রবণ ছিল, তার মানে 1 আর 2 নম্বর দ্রবণটা সুন্দরভাবেই চলতেছে, স্বতঃস্ফূর্তভাবেই 1 আর 2 নম্বর দ্রবণটা চলতেছে। এবার আমাকে বলতেছে আমি 1 নাম্বারটাকে কোনো চেঞ্জ করিনি, অর্থাৎ 1 নাম্বার আমার যেমন ছিল তেমনই আছে, 1 নাম্বার আমার যেমন ছিল তেমনই আছে। বাট আমি কি করছি বলতো, এই যে 2 নাম্বারের পরিবর্তে আমি কাকে নিয়ে আসছি এখানে, 3 নাম্বারকে নিয়ে আসছি। 2 নাম্বারের পরিবর্তে আমি 3 নাম্বারকে নিয়ে আসছি, তার মানে এটা M ডাবল ড্যাশ ছিল। 2 নাম্বারের পরিবর্তে আমি কাকে নিয়ে আসছি এখানে, ক্যাথোড হিসেবে 3 নাম্বার আনতেছি। তাহলে এবার আমি চলো ইএমএফ বের করে দেখি। তা আমাকে বলছে এটা রাখা যাবে কিনা, তা আমাকে দেখতে হবে 1 আর 3 মিলে ইএমএফটা পজিটিভ আসে কিনা, বা ইএমএফ এর রেট বাড়ে কিনা। বাড়লে তো ভালো। তাহলে চলো ইএমএফ বের করে আসে এই ক্ষেত্রে আবার। তাহলে এখানে আসবে জারণ করতেছে M এর, তাহলে M থেকে M2 প্লাস, ই অফ M থেকে M2 প্লাস। আর M ডাবল ড্যাশের হচ্ছে বিজারণ ঘটতেছে, তাহলে M ডাবল ড্যাশ 2 প্লাস থেকে M ডাবল ড্যাশ। তাহলে দেখো এই ভ্যালুটা কত আসবে, এটা থেকে তো আমার দেওয়াই আছে, এটা তো আমার দেওয়াই আছে 0.76। আর M ডাবল ড্যাশের তাহলে বিজারণ বিভব লাগবে, M ডাবল ড্যাশের জারণ বিভব হচ্ছে 1.66, তাহলে বিজারণ বিভব কত হবে, -1.66। তাহলে বিজারণ বিভব হবে -1.66। বুঝতেই পারতেছি এখানে আমার এটা নেগেটিভ ভ্যালু আসবে, তাহলে এটা কত, 0.76 থেকে -1.66, তাহলে আসবে -0.9। তো ভাই এটা তো নেগেটিভ ভ্যালু আসছে, তার মানে তোমরা আমাকে বলো এখানে রাখা যাবে কি, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হচ্ছে না, তাই 2 নং দ্রবণের জায়গায় 3 নং দ্রবণ রাখা যাবে না। তাহলে এখানে বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হচ্ছে না, তাই 2 নং দ্রবণের জায়গায় 3 নং দ্রবণ রাখা যাবে না, 3 নং দ্রবণ রাখা যাবে না। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা সবাই, এই জিনিসটা কি বোঝা গেছে?
কয়টা ক্লাস লাগবে? হয়তো ম্যাক্সিমাম 3টা ক্লাস লাগবে। হ্যাঁ ভাইয়া, সেকেন্ড পার্টে অ্যানোড ক্যাথোড চেঞ্জ হবে না? না, তোমাকে তো দেখো, তুমি এখানে এটাকে ক্যাথোড হিসেবে রাখতেছো, তোমাকে জাস্ট কোয়েশ্চন করছে ক্যাথোড তুমি চেঞ্জ করবা না, তুমি কোয়েশ্চন করছো জাস্ট এটার জায়গায়, তার মানে এটা ক্যাথোড হিসেবে কাজ করতেছিল, এটার জায়গায় ওটা রাখতে পারবা কিনা, ওটা রাখা যাবে কিনা এটা জিজ্ঞেস করছে, মানে ওটাকে ক্যাথোড হিসেবেই ধরবা। তাহলে চলো নেক্সটে আমরা যাই। নেক্সটে দেখো এটা কি বলতেছে এখানে, এটা তোমরা পারবা, এটা তোমরা নিজেরা চেষ্টা করবা, সেম টু সেম টাইপের ম্যাথ, জাস্ট একবার এক পাত্র থেকে আরেক পাত্র এইসব টাইপের ম্যাথ। তারপর এটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে স্বতঃস্ফূর্ত বিজ্ঞানের স্বতঃস্ফূর্তের অঙ্গ, তো আমরা অনেকগুলো করছি, তো এটা তোমরা পারবা, এটা তোমাদের বাড়ি কাজ থাকবে। তারপর চলো এবার আমরা আলোচনা করবো নির্দেশক তড়িৎদ্বার নিয়ে। তো কোয়েশ্চেন হচ্ছে নির্দেশক তড়িৎদ্বার জিনিসটা কি? নির্দেশক তড়িৎদ্বার ব্যাপারটা খেয়াল করে দেখো, আমরা যে বলতেছি না জিঙ্কের জারণ বিভব 0.76 বা কপারের বিজারণ বিভব 0.34, কোয়েশ্চেন হচ্ছে এটা আমরা মাপছি কেমনে। দেখো আমরা যখন কোনো কিছু পরিমাপ করতে যাই, ধরো তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পরে তুমি যদি ধরো তরকারি যদি পরিমাপ করতে চাও, তখন কি হয়, এখন তো ডিজিটাল ব্যালেন্স চলে আসছে, বাট এক সময় আমরা যখন ছোটোবেলায় বাজার করতে যাইতাম তখন এরকম দাড়িপাল্লা থাকতো, তাই না? এরকম কিন্তু দাড়িপাল্লা থাকতো, তোমরা দাড়িপাল্লা দেখছো? তোমরা কি বাজারে এখনো দাড়িপাল্লা দেখছো কখনো কেউ? দাড়িপাল্লা এখন আছে কিনা আমি জানি না আসলে, তোমরা কি দাড়িপাল্লা দেখছো? ওকে যাই হোক, দেখো এটা দাড়িপাল্লা। ধরো আমি একটা সবজি পরিমাপ করব 2 কেজির, তখন আমি এখানে একটা বাটখারা রাখতাম, আমি কি করতাম এখানে একটা বাটখারা রাখতাম, ধরো বাটখারাটা 2 কেজি ওজনের, তখন আমরা এখানে 2 কেজি সবজি রাখতাম। তো যখন এটি ইকুয়াল হইতো বা সমান হইতো তখন আমি বলতাম যে এই সবজির ওজন কত বলো তো, 2 কেজি। সরি, তার মানে যে কোনো কিছুকে পরিমাপ করতে গেলে আমার একটা রেফারেন্স লাগবে, কোনো কিছুকে পরিমাপ করতে গেলে আমার কি লাগবে, রেফারেন্স লাগবে। চিন্তা করে দেখো, তুমি যেই ফিতা দিয়ে তোমার উচ্চতা পরিমাপ করো, তো সেই ফিতাটা শুরু হয় করো থেকে, 0 থেকে, তাহলে 0 হচ্ছে রেফারেন্স। তুমি যেই স্কেল দিয়ে দাগ টানো, সেই স্কেল শুরু হয় থেকে 0 থেকে, তাহলে 0 হচ্ছে একটা রেফারেন্স। তো এরকমভাবে আমরা যে বলতেছি এই জিঙ্কের জারণ বিভব হচ্ছে 0.76, আমি কার রেফারেন্সে মাপছি, আমি কার রেসপেক্টে মাপছি, রেফারেন্স যে তড়িৎদ্বারটা থাকে সেটাকে আমরা বলছি নির্দেশক তড়িৎদ্বার। অর্থাৎ নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে এমন তড়িৎদ্বার, এটার সাহায্যে আমি কোনো একটা তড়িৎদ্বারের জারণ বিভবও মাপতে পারবো, বিজারণ বিভবও মাপতে পারবো। তাইলে আমরা কি বললাম, যে তোমার দেখো যে নির্দেশক তড়িৎদ্বারের ডেফিনেশন কি, যে তড়িৎদ্বারের সাহায্যে অন্য কোনো অজানা তড়িৎদ্বারের বিভব পরিমাপ করা যায়। অজানা তড়িৎদ্বারের বিভব মানে যেটা আমি জানি না সেটাকে পরিমাপ করতে পারবো, সেটাকে আমরা বলতেছি নির্দেশক তড়িৎদ্বার। নির্দেশক তড়িৎদ্বারের ডেফিনেশনটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটা আমাকে জানাও, যে তোমরা ডেফিনেশনটা সবাই বুঝতে পারছো কিনা, তোমরা কি ডেফিনেশনটা সবাই বুঝতে পারছো? গুড। তাইলে এইবার তুমি একটু লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে ধরো তুমি একজনের বিজারণ বিভব পরিমাপ করবা, একজনে কি পরিমাপ করবা, বিজারণ বিভব, তাহলে তাকে অ্যানোড হিসেবে রাখবা নাকি ক্যাথোড হিসেবে রাখবা? যদি কারো বিজারণ বিভব পরিমাপ করতে চাও তাহলে তাকে কি হিসেবে রাখবা, অ্যানোড হিসেবে রাখবা না ক্যাথোড হিসেবে রাখবা? অবভিয়াসলি ক্যাথোড হিসেবে রাখবা, কারণ বিজারণ বিভব তো আমি ক্যাথোডেই পাই। তাহলে যে ক্ষেত্রে যেটা করতে হবে, ধরো আমি এখানে এই তড়িৎদ্বারে আমি বিজারণ বিভব মাপবো, তাহলে এটাকে আমি কি হিসেবে রাখবো, এটাকে সেই ক্ষেত্রে আমি ক্যাথোড হিসেবে রাখবো, আর তখন নির্দেশক তড়িৎদ্বারকে আমি অ্যানোড হিসেবে রাখবো। নির্দেশক তড়িৎদ্বারকে কি হিসেবে রাখবো, অ্যানোড হিসেবে রাখবো। অ্যানোড হিসেবে রাখার পরে এই দুই তড়িৎদ্বারের মাঝখানে আমরা একটা ভোল্ট মিটার লাগাই দিব। কি লাগাই দিব বলো তো, ভোল্ট মিটার। এটা কি জিনিস, এটা হচ্ছে ভোল্ট মিটার। তোমরা কি ভোল্ট মিটার চিনছো? চলতড়িৎ কারা কারা পড়ছো বলো তো একটু করে, চলতড়িৎ কারা কারা পড়ছো, চলতড়িৎ পড়ছো তোমরা, চলতড়িৎ। হ্যাঁ, চলতড়িতে ভোল্ট মিটার ছিল না? ভোল্ট মিটার কি করে, দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করে। ভোল্ট মিটার কি করে, দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করে। ধরো আমি কপারের বিজারণ বিভব বের করব, তাহলে কপারটাকে আমি ক্যাথোড হিসেবে রাখছি, আর আমি অ্যানোড হিসেবে কাকে রাখছি, নির্দেশক তড়িৎদ্বারকে রাখছি। অ্যানোড হিসেবে রাখছি নির্দেশক তড়িৎদ্বারকে, মানে এটার ভোল্টেজ আমি জানি। কথার কথা, ধরো আমি এখানে নির্দেশক তড়িৎদ্বারের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, কথার কথা নির্দেশক তড়িৎদ্বারের ভোল্টেজ কতটুকু বলো তো, 0 ভোল্ট। তো কিভাবে আমি, তখন আমরা কি করবো, এভাবে কানেক্ট করে এদের মধ্যে হচ্ছে যে আমরা দেখবো বিদ্যুৎ চলতেছে। তখন ধরা যাক এই যে আমাদের ভোল্ট মিটার, সেটা ধরা যাক 0.34 ভোল্ট শো করছে। ভোল্ট মিটার কীভাবে ভোল্টেজ শো করে, ভোল্ট মিটার অ্যাকচুয়ালি আসলে এরকম গোল্লাকার হয়ে থাকে, এর এখানে একটা দাগ, একটা কাটা থাকে, এখানে বিভিন্ন ভ্যালু লেখা থাকে। ধরো 0.34 বল না, তাহলে সেটা একটা ভ্যালুর দিকে এভাবে নির্দেশ করে। ভোল্ট মিটার কাজ করে হচ্ছে এভাবে, মানে এটা একটা গোল্লা, তো এটার ভিতরে ওই যে ঘড়ির মতো আসলে, বুঝছো, ঘড়ি কাটার মধ্যে এখানে একটা দাগ থাকে, একটা কাটা থাকে, সেটা যেই ভ্যালুর দিকে যায় সেই ভ্যালুটাই হয় ভোল্টেজের পরিমাণ। তার মানে ধরো যখন এখানে কারেন্ট যাওয়া আসা করতেছে,
ধরা যাক বিভব পার্থক্য কত আসছে, 0.34 ভোল্ট আসছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমার এই এই প্রান্তের ভোল্টেজ কত, এটা তো নির্দেশক তড়িৎদ্বার, এই প্রান্তের ভোল্টেজ ধরা যাক 0 ভোল্ট, তার মানে অবশ্যই এই প্রান্তের ভোল্টেজ কত হবে বলো তো? এই প্রান্তের ভোল্টেজ হবে 0.34 ভোল্ট। দেখো বুঝছো কিনা? তাহলে এভাবে নির্দেশক তড়িৎদ্বারের মাধ্যমে আমরা কোনো একটা তড়িৎদ্বারের আমরা কি পরিমাপ করে ফেলতে পারি? বিজারণ বিভব কত হবে সেটা আমরা পরিমাপ করে ফেলতে পারি। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা? এই জিনিসটাকে তোমরা সবাই বুঝতে পারছো? একটু আমাকে কমেন্টে জানাই হতো যে কিভাবে নির্দেশক তড়িৎদ্বারের মাধ্যমে আমরা কোনো একটা তড়িৎদ্বারের বিজারণ বিভব মাপতে পারি। বিজারণ বিভব মাপার জন্য আমাকে নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে ব্যবহার করতে হবে, আর যার বিজারণ বিভব মাপবো তাকে হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, এবার আসো, যদি আমি একটা ধরো তড়িৎদ্বারে, ধরো জিঙ্ক তড়িৎদ্বার, তার ধরো আমি কি মাপতে যাচ্ছি? জারণ বিভব মাপতে যাচ্ছি। তাহলে আমাকে বলো তো জিঙ্ককে তুমি কি হিসেবে ইউজ করবা, অ্যানোড না ক্যাথোড? যদি আমি জিঙ্কের জারণ বিভব মাপতে চাই তাহলে আমি জিঙ্ককে কী হিসেবে ইউজ করবো? অবভিয়াসলি অ্যানোড হিসেবে ইউজ করবো। তাহলে জিঙ্কটাকে তখন আমি কী হিসেবে ইউজ করবো? অ্যানোড হিসেবে ইউজ করলাম। আর আমার নির্দেশক তড়িৎদ্বারকে আমি কী হিসেবে ইউজ করবো? ক্যাথোড হিসেবে ইউজ করবো। তাহলে আমি এখানে ধরো জিঙ্কের জারণ বিভব মাপবো, তাহলে জিঙ্কটাকে সেই ক্ষেত্রে আমি অ্যানোড হিসেবে ব্যবহার করব। আর আমার যে নির্দেশক তড়িৎদ্বার তাকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব। নির্দেশক তড়িৎদ্বার তাকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব, আর এটা হচ্ছে আমার ক্যাথোড। তারপর আমাদের কাজটা কি হবে? এখানে একটা ভোল্ট মিটার লাগাই দেওয়া, এখানে একটা ভোল্ট মিটার লাগাই দিলাম। তো নির্দেশক তড়িৎদ্বারে ভোল্টেজটা কত? এটা তো 0 ভোল্ট। ধরো এটা 0.76 ভোল্ট শো করছে, কথার কথা। তাহলে কি বোঝাচ্ছে? এই বিন্দুর ভোল্টেজ কত হবে বলো তো? এই বিন্দুর ভোল্টেজ হবে অ্যাকচুয়ালি 0.76 ভোল্ট। তাহলে এইভাবে নির্দেশক তড়িৎদ্বার ইউজ করে আমরা কিন্তু যে কোনো তড়িৎদ্বারে কি বের করে ফেলতে পারি? 0 ভোল্ট। হ্যাঁ, শুধু হাইড্রোজেন তড়িৎদ্বারের জন্য আমি দেখাবো 0 ভোল্ট কেন আসছে না আসছে সব দেখাবো। এটাকে রেফারেন্স ধরা হয়। আমরা নর্মালি যে কোনো কিছু পরিমাপ করার সময় জিরোকেই রেফারেন্স ধরি। যেমন আমরা যে ওজন পরিমাপ করি, যে একটা ওজনের যন্ত্র দাঁড়ায় না, সেটা রেফারেন্সে কত? 0। আমরা যে উচ্চতা পরিমাপ করি যে ফিতা দিয়ে, সেই ফিতা রেফারেন্সে কত? 0। 0 থেকে স্টার্ট হচ্ছে সব কিছু, তাহলে 0 হচ্ছে রেফারেন্স। তাহলে একটা জিনিসকে আমরা বুঝতে পারতেছি, প্রয়োজন অনুযায়ী নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে ব্যবহার করা যায়, ক্যাথোড হিসেবেও ব্যবহার করা যায়। তার মানে নির্দেশক তড়িৎদ্বার যখন আমরা পড়বো তখন আমাদের খেয়াল রাখতে হবে, যদি সেটাকে আমি অ্যানোড হিসেবে ব্যবহার করি তাহলে তার কোষ বিক্রিয়া কীরকম হয়, তার কোষ সংকেত কীরকম হয়, আর যদি তাকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করি তাহলে তার কোষ বিক্রিয়া কীরকম হয় এবং কোষ সংকেতটা কীরকম হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। কারণ নির্দেশক তড়িৎদ্বারকে প্রয়োজন অনুযায়ী অ্যানোড হিসেবে ব্যবহার করা যায়, ক্যাথোড হিসেবেও ব্যবহার করা যায়। আমাকে তোমরা একটু জানাও এই পৃষ্ঠার কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে কিনা, প্রয়োজন অনুযায়ী নির্দেশক তড়িৎদ্বারকে অ্যানোড বা ক্যাথোড হিসেবে ব্যবহার করা যায়। এই পৃষ্ঠাটা কি তোমরা সবাই বুঝতে পারছো? এই পৃষ্ঠাটা সবাই কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে চলো আমি তোমাকে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করি। ধরো দেখি তোমরা আমাকে বলো, যদি আমি জিঙ্কের জারণ বিভব পরিমাপ করতে চাই তাহলে আমি অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব আর ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব? যদি আমি জিঙ্কের জারণ বিভব পরিমাপ করতে চাই তাহলে আমি অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব আর ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব? তো চলো আমি আনসার বলে দিচ্ছি। আমি জিঙ্কের জারণ বিভব পরিমাপ করব, তাই না? তাহলে আমি জিঙ্কটাকে হচ্ছে অ্যানোড হিসেবে ব্যবহার করব আর নির্দেশক তড়িৎদ্বারকে হচ্ছে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব। নির্দেশক তড়িৎদ্বারকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আর যদি আমি জিঙ্কের বিজারণ বিভব পরিমাপ করতে চাই সেই ক্ষেত্রে আমি অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব আর ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব? আমি যদি জিঙ্কের যার বিজারণ বিভব পরিমাপ করতে চাই সেক্ষেত্রে অ্যানোড হিসেবে ব্যবহার করব নির্দেশক তড়িৎদ্বারকে, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করব আমি তখন সেই ক্ষেত্রে জিঙ্ককে, কারণ আমি জিঙ্কের বিজারণ বিভব পরিমাপ করতে যাচ্ছি। দেখো জিনিসটা এখানে ক্লিয়ার কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা। আর যদি আমি কি করতে চাই, ধরো কপারের জারণ বিভব, তাহলে কপারকে হচ্ছে আমি অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে অ্যানোড হিসেবে কাকে ব্যবহার করব? কপারকে, কারণ কপারের জারণ বিভব পরিমাপ করতে যাচ্ছি। আর সেক্ষেত্রে আমি ক্যাথোড হিসেবে কাকে ব্যবহার করব? নির্দেশক তড়িৎদ্বারকে। আর যদি আমি কপারের বিজারণ বিভব পরিমাপ করতে চাই তাহলে ক্যাথোড হিসেবে ব্যবহার করব আমার কপারকে, আর আমাদের কিন্তু এখানে ওই আমাদের অ্যানোড হিসেবে ব্যবহার করব কাকে বলতো তখন? সেক্ষেত্রে নির্দেশক তড়িৎদ্বারকে ব্যবহার করব। তাহলে দেখো এই ক্ষেত্রে তাহলে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব নির্দেশক তড়িৎদ্বারকে যেহেতু বিজারণ বিভব পরিমাপ করব, আর ক্যাথোড হিসেবে ব্যবহার করব হচ্ছে আমরা কপারকে। ক্যাথোড হিসেবে ব্যবহার করবো আমরা কপারকে। এই পৃষ্ঠাটা দেখো বুঝতে পারছো কিনা। তোমাকে অনেক সময়
এরকম জিনিসপত্র জিজ্ঞেস করতে পারে যে যদি তুমি এটা করতে চাও তাহলে কোনটাকে কী হিসেবে ব্যবহার করবা, কোনটাকে কী হিসেবে ব্যবহার করবা। নির্দেশক কি অলওয়েজ 0 ভোল্ট হবে? না, কোন সময় 0 ভোল্ট হবে কোন সময় হবে না সব আমি দেখাই দিচ্ছি, টেনশন নিও না। আচ্ছা, এবারও সামনে আলোচনা করি নির্দেশক তড়িৎদ্বারের প্রকারভেদ নিয়ে। নির্দেশক তড়িৎদ্বার যেটা আছে না সেটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, একটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। তাহলে নির্দেশক তড়িৎদ্বার কয় প্রকারের হবে? দুই প্রকারের, একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার আর একটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কোনটা? এই যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আছে না, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা, সেটাকে আমরা বলে থাকি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার। আচ্ছা, আর গৌণ নির্দেশক তড়িৎদ্বার কারা? ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, কুইন হাইড্রোজেন তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার। সো তোমার সব পড়ার দরকার নাই, আমরা বেসিক্যালি এই প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার এটা পড়বো ভালো করে কারণ এটা পরীক্ষায় আসে, আর ক্যালোমেল তড়িৎদ্বার পড়বো ভালো করে। বাকি তিনটা আসলে পড়ার দরকার নেই, বাকি তিনটা আসলে পড়ার দরকার নাই। রিক্যাপ প্লিজ ভাইয়া, কোথায় রিক্যাপ করবো আমাকে একটু জানাইও, যে কোন জায়গায় রিক্যাপ করবো বলো, কোনটা তুমি বুঝো নাই। এই যে একজন প্রশ্ন করছো এই সাজিদুর, কোথায় তুমি বুঝো নাই? আগের পেজ। আচ্ছা, আগের পেজে বললাম এটাই যে জারণ, তুমি যদি কোনো কিছু কি করতে চাও, তুমি যদি কোনো কিছুর জারণ বিভব পরিমাপ করতে চাও অবশ্যই সেটাকে অ্যানোড হিসেবে রাখতে হবে। যদি কোনো কিছুর বিজারণ বিভব পরিমাপ করতে চাও অবশ্যই সেটাকে কী করতে হবে? ক্যাথোড হিসেবে রাখতে হবে। আর তুমি যদি এই যে সেম ধরো কপারের জারণ বিভব, তাহলে কপারটাকে অ্যানোড হিসেবে রাখবা। কপারের বিজারণ বিভব, তাহলে কপারটাকে তুমি সেই ক্ষেত্রে ক্যাথোড হিসেবে রাখবা অবভিয়াসলি। ঠিক আছে? আচ্ছা দেখো, তাইলে খেয়াল করো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যেটা আছে না সেটার হচ্ছে ইএমএফটা 0 ভোল্ট হয়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে কত হয় বলতো? ইএমএফটা 0 ভোল্ট হয়ে থাকে। বাট গৌণ নির্দেশক তড়িৎদ্বার এটার ইএমএফটা 0 ভোল্ট হয় না, এটার ইএমএফটা 0 ভোল্ট হয় না। তো কোয়েশ্চন হচ্ছে, তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই তাহলে তো শুধু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হইলেই হইতো, এগুলাকে কেন লাগছে? প্রবলেম হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে বেশ ভালো পরিমাণে প্লাটিনাম ইউজ করা হয়, যেটা হচ্ছে অনেক দামি, যেটা কি অনেক দামি। তো এই জন্য এটা দিয়ে আসলে আমরা সবসময় আসলে ক্যালকুলেট করতে পারি না, কারণ তোমার চিন্তা করে দেখো ল্যাবের মধ্যে তো এত বাজেট থাকে না, তো আমি প্লাটিনাম আনবো কোত্থেকে? তাহলে এই জন্য প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার সাধারণ ল্যাবরেটরিতে ইউজ করা হয় না। তো কি করা হয়? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে ব্যবহার করে এই সকল তড়িৎদ্বারের বিভব নির্ণয় করে ফেলা হয়। পরে এগুলা কি ইউজ করে আমি অন্য একটা তড়িৎদ্বারের কি বের করতে পারবো? জারণ বিভব বিজারণ বিভব বের করতে পারবো। বাট এদের কিন্তু ইএমএফটা কত হয় না? 0 ভোল্টের সমান হয় না। তাহলে এদের ইএমএফ কত হবে? সেটা যারা তৈরি করবে, যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি, ধরো ক্যালোমেল তড়িৎদ্বার একটা কোম্পানি তৈরি করে, সে ক্যালোমেল তড়িৎদ্বার ওইটার গায়ের উপরে লেখা থাকে এটার ইএমএফটা কত। বোঝা গেছে জিনিসটা? তার মানে এটার ইএমএফ তুমি কি জানো? এটা কিন্তু ইএমএফ আমি জানি, বাট এটা নট ইকুয়াল টু 0। মানে আমরা কিন্তু এই ভিডিওটা এখানকার ইএমএফ কত হবে সেটা আমরা জানি, সেটা গায়ে লেখা থাকবে, বাট কত হবে সেটা আমি তো তোমাকে বলতে পারতেছি না, যে তৈরি করবে সে বলতে পারবে। তবে এটার 0 হবে না। তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কি তোমরা বুঝতে পারছো? একটা হচ্ছে মুখ্য নির্দেশক তড়িৎদ্বার, একটা হচ্ছে গৌণ নির্দেশক তড়িৎদ্বার। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার, যেটার ইএমএফটা এক্স্যাক্টলি 0 ভোল্ট হবে, আর গৌণটা ইএমএফটা 0 ভোল্ট হবে না। সেটা কত হবে সেটা আমি জানি না, সেটা ম্যানুফ্যাকচারার কোম্পানিরা গায়ের মধ্যে লেখা থাকবে। ওকে, ভেরি গুড, আশা করি বুঝতে পারছো। ইএমএফ তো পুরা সেলের হয়, পুরা সেলের হয়তো কোষ বিভব ঠিক আছে, বাট এইটার জারণ বিভব কত বিজারণ বিভব কত এরকম একটা ব্যাপার স্যাপার আছে না, সেটা বোঝানো, সেটা বোঝাচ্ছি এখানে, সেটা বোঝাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো, তো এবার চলো একটা জিনিস দেখানোর চেষ্টা করি। ভাই আপনি তো আমাকে 0 ভোল্ট হলে কীভাবে বের করতে হয় সেটা দেখাইছেন, যদি 0 ভোল্ট হয়, যদি 0 ভোল্ট না হয় তাহলে কীভাবে বের করতে হবে চলো দেখাই আসো। একটা ক্যালকুলেটর এখানে দেখাই দিই। দেখো ধরো এখানে তুমি একটা, ধরো কপারের তুমি বিজারণ বিভব বের করবা। কী বের করবা? কপারের বিজারণ বিভব। তাহলে কীভাবে বের করবো আমি তোমার দেখাই। ধরো এখানে একটা ভোল্ট মিটার আছে, ধর এখানে একটা ভোল্ট মিটার আছে। কথার কথা তুমি এখানে ক্যালোমেল তড়িৎদ্বার ইউজ করছো। এখানে তুমি কোন তড়িৎদ্বার ইউজ করছো? ক্যালোমেল ইলেকট্রোড ইউজ করছো। আর তুমি এই জায়গায় ধরো কপার কি ইউজ করছো। আমি ক্যালোমেলটা কত হবে সেটা আমি জানি না, বাট গায়ে লেখা থাকবে। ধরো গায়ে লেখা আছে, এটার ধরো গায়ে লেখা আছে 0.06 ভোল্ট। ধরো কথার কথা আমি জানি না ভ্যালুটা কত হবে, বাট ধরো ক্যালোমেল তড়িৎদ্বারের গায়ে লেখা আছে কত? 0.06 ভোল্ট লেখা আছে। ঠিক আছে? আর ধরো আমার এই ভোল্ট মিটারটা 0.4 ভোল্ট শো করতেছে। ধরো ভোল্ট মিটার কতটুকু শো করতেছে? 0.4 ভোল্ট।
তাহলে তোমরা আমাকে বলতে পারবা এই প্রান্তের ভোল্টেজটা কত হবে, এই প্রান্তের ভোল্টেজটা কত হবে, এই প্রান্তের ভোল্টেজটা কত হবে বলতে পারবা? তার মানে কি, এটা কি বোঝাচ্ছে? 0.4 ভোল্ট দ্বারা বোঝাচ্ছে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 0.4 ভোল্ট। এটা যদি 0.06 ভোল্ট হয়, সরি ধর এটা এরকম হবে, 0.28 ভোল্ট হবে, এটা ধরা যাক 0.28 ভোল্ট হবে। তাহলে এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য 0.28 ভোল্ট। তো এটা যদি 0.06 ভোল্ট হয়, তাহলে এটা কত হবে? 0.34 ভোল্ট হবে। বুঝতে পারছো? 0.34 ভোল্ট হবে। তার মানে কি দাঁড়াইলো, যে আমি যদি এটা জিরো নাও হয় তাও কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ক্যালোমেল তড়িৎদ্বারের যে 0.06 সেটা কীভাবে বের করছেন? সেটা বের করা হয়েছে যে ম্যানুফ্যাকচারার কোম্পানি তারা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার ইউজ করে বের করছে। আর আমাদের কাছে নর্মালি হাইড্রোজেন তড়িৎদ্বার থাকে না, আমাদের কাছে এটা থাকে, তো আমরা এটার মাধ্যমে কিন্তু এটা বের করতে পারি। তাহলে কথা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, তো তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো কিনা। বোঝা গেছে জিনিসগুলো? সবগুলো বুঝতে পারছো তোমরা? হ্যাঁ। ভোল্ট মিটারটা কেন? ভোল্ট মিটার না লাগালে তুমি তো বুঝতে পারবে না বিভব পার্থক্য কত, আর বিভব পার্থক্য থেকেই তো আমি এটার বিভব বের করতে পারি, এটার ভোল্টেজটা কত সেটা বের করতে পারি। যদি ভোল্ট মিটার না থাকে আমি তো কখনোই ভোল্টেজ বের করতে পারবো না। ভোল্টেজ রেগুলেশন এটা মেবি তোমার নেটের প্রবলেম, আমার এখানে তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে ফেসবুকে। এই যে দেখো, এখানে তো আমি ক্লিয়ারলি দেখতে পারতেছি, এখানে। তাহলে মনে হয় নেটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, নেক্সটে আমরা এখন আলোচনা করবো ওই যে মুখ্য বা প্রাইমারি বা হাইড্রোজেন নির্দেশক তড়িৎদ্বার নিয়ে। তো প্রথমে আমি এটার চিত্র আঁকবো, আগে তোমাকে চিত্র আঁকাটা শিখাবো, পরে আমি বর্ণনা করতেছি। আগে চলো চিত্রটা আঁকি। চিত্রটা কীরকম হবে? চিত্রটা হবে এরকম, তুমি একটা এখানে বিকার আঁকবা। তুমি কি করবা, এখানে একটা বলো তো, এটা বিকারকে আঁকবা। ঠিক আছে, এখানে ধরো তোমার একটা বিকার আঁকছো, ধরো এটা তোমার একটা বিকার। তো বিকার আঁকার পরে তুমি এখানে একটা নল টাইপের একটা জিনিস আঁকবা। আগে আঁকিও না, আগে আমার টাকা শেষ হোক, তুমি তারপর দেখে দেখে আঁকিও। আগেই তুমি আঁকিও না, কারণ এখানে মুছামুছির কিছু ব্যাপার স্যাপার আছে। আগেই তুমি আঁকিও না, আমার টাকা শেষ হলে তারপর তুমি বুঝে বুঝে আঁকিও। হ্যাঁ ঠিক আছে, তারপর এই জায়গাটা নল থাকবে। ওকে, অলমোস্ট টাকা শেষ আমার। তাহলে আমি তোমাকে দেখাই দিই। হ্যাঁ ঠিক আছে, দেখো চলো আমি পরিচয় করি। এটা একটা কপার তার। এই তারের কাজটা কি, এই তার সাথে হচ্ছে ভোল্ট মিটারটা লাগবে, এই ভোল্ট মিটার গিয়ে হচ্ছে যে আরেকটা তড়িৎদ্বারের সাথে লাগবে। ঠিক আছে, আচ্ছা চলো এই পরিচয়গুলো দিয়ে দিই। এখানে আমরা এই যে তুমি একটা নল দেখতেছো না, এই নলের মধ্য দিয়ে আমরা হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো। কি প্রবেশ করাবো? হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাবো। বাট এই হাইড্রোজেন গ্যাসের টেম্পারেচার হবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। মানে আমি এখান থেকে যে হাইড্রোজেন গ্যাসটা প্রবেশ করাবো সেই হাইড্রোজেন গ্যাসের টেম্পারেচার হবে 25 ডিগ্রি সেলসিয়াস, আর চাপ কত হবে? চাপ হবে 1 অ্যাটমসফিয়ার। আমাকে একটা জিনিস বলো তো, এটা হচ্ছে মানে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হলে প্রমাণ অবস্থা বলতে তুমি কি বুঝো? প্রমাণ অবস্থা বলতে বুঝো যে এখানে টেম্পারেচার থাকবে 25, একটা কন্ডিশন ফিল আপ হয়েছে, আরেকটা কিন্তু কন্ডিশন আছে, বলতে পারো প্রমাণ অবস্থার আরেকটা কন্ডিশন আছে, সেটা কি বলতে পারো? সেটা হচ্ছে 1 মোলার। ভেরি গুড। তার মানে এখানে যে তড়িৎ বিশ্লেষ্য ইউজ করা হবে, এখানে যে তড়িৎ বিশ্লেষ্যটা ইউজ করা হবে, এখানে যে তড়িৎ বিশ্লেষ্য ইউজ করা হবে সেটা অ্যাকচুয়ালি 1 মোলার HCl। সেটা অ্যাকচুয়ালি কত? 1 মোলার HCl। তার মানে এখানে H+ থাকে, এখানে Cl- থাকে। আর এটা যেটা দেখতেছো না, এটা হচ্ছে একটা প্লাটিনাম পাত। এটা একটা কি পাত? এটা হচ্ছে প্লাটিনাম পাত। আর এটার উপরে প্লাটিনামের গুঁড়া ছড়ানো থাকে, প্লাটিনাম চূর্ণ ছড়ানো থাকে। এটার উপরে কি ছড়ানো থাকে? প্লাটিনাম চূর্ণ ছড়ানো থাকে। তাহলে এই জিনিসগুলো কি? এটা হচ্ছে প্লাটিনাম চূর্ণ। এটা কি জিনিস? এটা হচ্ছে প্লাটিনাম চূর্ণ। চাইলে এখানে কেউ কেউ থার্মোমিটারও একটা বসায় এই যে টেম্পারেচারটা মেনটেন করার জন্য। চাইলে তুমি কি করতে পারো, এখানে একটা
থার্মোমিটারও বসাইতে পারো, বুঝতে পারছো? এখানে এটা কি বসাইতে পারো, একটা থার্মোমিটারও বসাইতে পারো, যেটা দিয়ে আসলে টেম্পারেচার মেজার করে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের থার্মোমিটার। ওই যে 25 ডিগ্রি টেম্পারেচারটা মেনটেন করার জন্য এখানে না থার্মোমিটার আমরা বসাইতে পারি। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। এবার তুমি স্ট্রাকচারটা লাগতে পারো। এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। আর এটা তো আমরা সবাই বুঝতেছি, এটা হচ্ছে আমার একটা কাঁচ নল, এটা হচ্ছে আমাদের কি, এটা কাঁচ নল। এই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্রাকচার, কাঁচ নল। তাহলে আমরা এটাকে এবার বর্ণনা করতে চাচ্ছি আস্তে আস্তে। তাহলে আমি তোমাকে বলি এখানে কি করছি। আমরা এখানে একটা নল দিয়ে হাইড্রোজেন গ্যাসকে প্রবেশ করাই 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপে। সেই গ্যাসটা এখানে যায়, ঠিক আছে। আর এখানে যে কপার তার দেখতেছো না, সেই কপার তারটা কার সাথে কানেক্ট হয় বলো তো? ওই যে ভোল্ট মিটার ছিল না, ভোল্ট মিটার, সেই ভোল্ট মিটারের সাথে কানেক্ট হয়। মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে দেখো, এই যে আমার এখান থেকে যেটা বের হয়েছে না, এটা হচ্ছে কপার তার। এটা তারটা কি দিয়ে তৈরি? কপার দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, তো আমার এখানে একটু করে দেখো, এখানে তাহলে কাজগুলো একটু লেখা আছে যে প্লাটিনাম পাতের কাজ কি, প্লাটিনাম চূর্ণের কাজ কি। প্লাটিনাম পাত, এটার কাজ হচ্ছে এটা বিক্রিয়াকে ত্বরান্বিত করে, তাই এরা হচ্ছে ধনাত্মক প্রভাবক। আর প্লাটিনাম চূর্ণ, এটার কাজ হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে। অর্থাৎ এখান থেকে যে হাইড্রোজেন গ্যাসটা তুমি এখানে দিচ্ছ, সেই হাইড্রোজেন গ্যাসটাকে সে নিচে নামায় নিয়ে আসে, অধিশোষণ করে নিচে নামায় নিয়ে আসে। কেমন? এটা হচ্ছে প্লাটিনাম চূর্ণের কাজ। তো এখন আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে এইটা যখন অ্যানোড হিসেবে কাজ করবে তখন কী ধরনের বিক্রিয়া দিবে সেটা আমাদের দেখা দায়িত্ব। এটা যদি ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে কী ধরনের বিক্রিয়া দিবে সেটা দেখা আমাদের দায়িত্ব, ঠিক আছে। তার মানে চলো আমরা দেখার চেষ্টা করি, যদি সে কী হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে, তাহলে তার বিক্রিয়াটা কীরকম হয়, চলো সেটা দেখার চেষ্টা করি। তাহলে সে যদি কী হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে, অ্যানোড, তাহলে তোমরা আমাকে একটু করে বলো, অ্যানোড হিসেবে কাজ করলে জারণ ঘটবে না বিজারণ ঘটবে? অ্যানোড হিসেবে কাজ করলে ভাইয়া সবসময় কি HCl হবে? হ্যাঁ, নর্মালি এখানে তড়িৎ বিশ্লেষণ হিসেবে HCl কে নেওয়া হয়। আর তুমি যদি এখানে 1 মোলারের বদলে অন্য কিছু নাও, সেটা কিন্তু প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হবে না। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার কখন হবে? তুমি যদি কি করো, 25 ডিগ্রি সেলসিয়াস আর যদি 1 মোলার HCl কে নাও, তাহলেই সেটাকে তুমি কি বলতে পারবা? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। তাহলে সেটাকে তুমি কি বলতে পারবা? প্রমাণ। তাহলে দেখো সেটাকে, তাহলে তুমি আমি কি বলতে পারবো? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। আর এই ক্ষেত্রেই শুধুমাত্র ইএমএফটা ই সেল, যেটাকে আমরা প্রমাণ অবস্থায় বলতেছি, সেটা 0 ভোল্ট হবে। প্রমাণ অবস্থায় ই সেল কত হবে? 0 ভোল্ট হবে। বাট তুমি যদি 1 মোলারের পরিবর্তে যদি 2 মোলার নাও, 0.5 মোলার নাও, সেই ক্ষেত্রে কিন্তু ই সেলটা 0 ভোল্ট হবে না। সেই ক্ষেত্রে কত হবে সেটা আমরা নান্নসের সমীকরণ দিয়ে দেখব। বাট আবার বলতেছি, প্রমাণ অবস্থায় কী হবে বলতো? প্রমাণ অবস্থা মানে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 মোলার, এটাকে এই অবস্থায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বলতেছি। এবং এই অবস্থায় প্রমাণ অবস্থায় ইসেল নট, সেটা কত হয়? 0 হয়। HCl বাদে অন্য কিছু নেওয়া যাবে না। দেখো যারা তৈরি করছে তারা HClই নিছে, অন্য কিছু নেওয়া যাইতেও পারে, বাট HCl দিয়ে আমাদের পড়তে হবে, যেহেতু বইতেও আছে। এবং যারা প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বানাইছে তারা HCl দিয়ে বানাইছে। কেমন? ওকে, তোমার যদি ইচ্ছা করে তুমি অন্য কিছু নিও, সমস্যা নাই। সেই ক্ষেত্রে অ্যানোড বিক্রিয়া তোমাকে আলাদা করে শিখতে হবে, ক্যাথোড বিক্রিয়া আলাদা করে শিখতে হবে, সব কিছু আলাদা করে পড়তে হবে। বাট HCl বাদে অন্য কিছু নিও না, সার কেটে দিবে। কেমন? যাই হোক, তো যারা ম্যানুফ্যাকচারার তারা HCl দিয়ে তৈরি করে, তো আমি HCl দিয়ে বানাইতে হবে। হয়তো অবশ্যই সুবিধা আছে কিছু এটার। দেখো আমাকে বলা আগে, অ্যানোড হিসেবে যদি সে কাজ করে, তাহলে অ্যানোড হিসেবে কাজ করলে তার জারণ ঘটবে না বিজারণ ঘটবে? সে যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলে তার জারণ ঘটবে না বিজারণ ঘটবে? অবভিয়াসলি জারণ ঘটবে। তার জারণের মধ্যে কী হয়? ইলেকট্রন ছেড়ে দেয়। তার মানে এখানে H2 গ্যাস সে ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হবে? আমি যদি সিঙ্গেল H দিয়ে বুঝাই, মানে হাফ H2 গ্যাস সে ইলেকট্রনটা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে কিসে পরিণত হবে? H+ অ্যাকুয়াসে পরিণত হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? তার মানে অ্যানোডের মধ্যে এই বিক্রিয়াটা ঘটবে। যদি সে অ্যানোড হিসেবে কাজ করে, তুমি চাইলে 2 দ্বিগুণ করতে পারো, বাট 2 দ্বিগুণ করিও না। আসলে অ্যানোডের বিক্রিয়াটা এইভাবেই লেখা, হাফ H2 গ্যাস একটা ইলেকট্রন ছেড়ে দিবে, সে H+ পরিণত হবে যদি অ্যানোড হিসেবে কাজ করে। তাহলে অ্যানোড হিসেবে কাজ করলে তার কোষ সংকেতটা কীরকম হবে? যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলে তার কোষ সংকেতটা কীরকম হবে? চলো সেটা দেখার চেষ্টা করি। আচ্ছা আমাকে একটা জিনিস বলো তো, এই জায়গায় একটা প্লাটিনামের চূর্ণ আছে না? তাহলে প্লাটিনামকে লিখতে হবে। বাট অ্যানোড হিসেবে কাজ করলে প্লাটিনামকে আমরা আগে লিখি না পরে লিখি? যদি অ্যানোড হিসেবে আমরা যখন অ্যানোডের জিনিসপত্র লিখতে চাই, তখন আমরা প্লাটিনামকে কিন্তু আগে লিখি, ক্যাথোড হিসেবে লিখলে পরে লিখতাম। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে কি? এখানে প্লাটিনাম, প্রথমে লিখতে হবে প্লাটিনাম। তারপরে কিসে দেখো, এখানে হাফ H2 গ্যাস থেকে হাফ H2 গ্যাস ছিল। আচ্ছা H2 গ্যাস, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে তার চাপ কতটুকু? চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার।
এটাও লিখে দিতে হবে। এখান থেকে কিসে কনভার্ট হয়েছে? এখান থেকে কনভার্ট হয়েছে এইচ প্লাসে, এইচ প্লাস অ্যাকুয়াসে কনভার্ট হয়েছে। আর এইচ প্লাস অ্যাকুয়াসের বৈশিষ্ট্য কি? তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তার ঘনমাত্রা কত? তার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। এটা হচ্ছে তার কোষ সংকেত যদি সে অ্যানোড হিসেবে কাজ করে। যদি সে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে এটা হচ্ছে তার কোষ সংকেত। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, এটা কি বুঝতে পারছো? এটা কোষ সংকেতটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও তো। এই কোষ সংকেতটা বুঝতে পারছো কিনা? যদি সে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে তার কোষ সংকেত এটা হবে। হ্যাঁ, ওকে ভাই। অ্যানোডে পিটি কি আগে লেখার কারণ কি না, এটা একটা কনভেনশনাল রুলস। অ্যানোডের ক্ষেত্রে পিটিটাকে আগে লিখতে হয়, ক্যাথোডে লেখার সময় পিটিটাকে পরে লিখতে হয়, এটা একটা রুলস আর কি। ঠিক আছে। আচ্ছা, এবার যদি দেখি ক্যাথোডের বিক্রিয়া, যদি সে ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে কি হবে বলো তো? জারণ হবে না বিজারণ হবে? যদি সে ক্যাথোড হিসেবে কাজ করে, ক্যাথোড হিসেবে কাজ করলে অবভিয়াসলি বিজারণ হবে। ক্যাথোড হিসেবে যদি কাজ করে অবভিয়াসলি বিজারণ হবে। তাহলে বিজারণ হলে জাস্ট বিক্রিয়াটাকে উল্টা করে লিখবা, অর্থাৎ এইচ প্লাস অ্যাকুয়াস আছে, সে হচ্ছে তোমার একটি ইলেকট্রনকে গ্রহণ করবে, গ্রহণ করে সে কিসে পরিণত হবে? হাফ এইচ টু গ্যাসে পরিণত হবে। সেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করলে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কোষ সংকেতটা কীরকম হবে? এই ক্ষেত্রে তাহলে কোষ সংকেতটা কীরকম হবে? এই ক্ষেত্রে কোষ সংকেত জাস্ট সিম্পলি উল্টাটা হবে, অর্থাৎ এইচ প্লাস থেকে হাফ এইচ টুতে কনভার্ট হচ্ছে। তাহলে এইচ প্লাস অ্যাকুয়াস যার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এখান থেকে কোথায় কনভার্ট হচ্ছে? এখান থেকে কনভার্ট হচ্ছে হাফ এইচ টু গ্যাসে, যার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আর যেহেতু এটা প্লাটিনাম আছে তাহলে ক্যাথোডের বেলায় প্লাটিনামকে লাস্ট লিখতে হয়। তাহলে অ্যানোড হিসেবে কাজ করলে এই ধরনের কোষ বিক্রিয়া এবং কোষ সংকেত, আর ক্যাথোড হিসেবে কাজ করলে এই ধরনের কোষ বিক্রিয়া এবং কোষ সংকেত। আমাকে একটু জানাও যে তোমরা এটা বুঝতে পারছো কিনা। শাহরিয়ার কোথায় বুঝো নাই বলো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি কোন জায়গাটায় বুঝো নাই। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা। অ্যানোড হিসেবে কাজ করলে এই ধরনের বিক্রিয়া হবে, ক্যাথোড হিসেবে কাজ করলে এই ধরনের বিক্রিয়া হবে। অ্যানোড, আচ্ছা দেখো অ্যানোডের মধ্যে কি হয়? জারণ হয়। তাহলে জারণ হলে সেই ইলেকট্রন ছাড়বে। নর্মালি কি হওয়া উচিত? এইচ টু মাইনাস 2 ইলেকট্রন 2 এইচ প্লাস, বাট আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই সবাইকে তাহলে হাফ এইচ টু হবে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, এইচ প্লাসে কনভার্ট হয়েছে। এবার আসে কোষ সংকেত। কোষ সংকেত লেখার সময় যেহেতু এখানে প্লাটিনামের ব্যাপার স্যাপার আছে, তাই কোষ সংকেত লেখার সময় প্লাটিনামকে আগে লিখতে হবে। হাফ এইচ টু ছিল গ্যাসীয় অবস্থায়, হাফ এইচ টু গ্যাসীয় অবস্থায় লিখছি, বাট এটার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। দেখো এইচ টুটাকে তুমি 1 অ্যাটমসফিয়ার চাপে ঢুকাইছিলা, তাহলে এইচ টুটাকে 1 অ্যাটমসফিয়ার চাপ এখানে লিখছি। কিসে পরিণত হয়েছে? এইচ প্লাস অ্যাকুয়াসে পরিণত হয়েছে। এইচ প্লাস অ্যাকুয়াস লিখছি এখানে। এইচ প্লাস অ্যাকুয়াসের ঘনমাত্রা কত? 1 মোলার। তাই লাস্টে আমি 1 মোলারকে লিখে দিছি। আর এটাকে উল্টা করে লিখলে ক্যাথোডেরটা পেয়ে যাবা। এটাকে উল্টা করে লিখলেই তুমি ক্যাথোডেরটা পেয়ে যাবা। ঠিক আছে, এবার চলো আমরা এটার জাস্ট একটু বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা আমি তোমাকে যা যা বলছি একটু পড়াই দিই। দেখো বলতেছে কি, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোলার HCl দ্রবণে 1 অ্যাটমসফিয়ার চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস প্রবেশ করানো হয়। কাঁচ নলে প্লাটিনাম ধাতু বা প্লাটিনাম পাত ব্যবহার করা হয়, যার সাথে কপার তার যুক্ত থাকে। ঠিক আছে, এখানে এটার উপরে প্লাটিনাম চূর্ণ ছড়ানো থাকে, যার কাজ কি? যাতে করে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হতে পারে। তারপরে হাইড্রোজেন গ্যাস এবং এইচ প্লাসে পারস্পরিক রূপান্তরের সময় ইলেকট্রনের আদান প্রদান ঘটে। এই যে দেখো এখানে ইলেকট্রনের আদান প্রদান করতেছে। তারপর মনে রাখবা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের জারণ বিভব এবং বিজারণ বিভবের মান শূন্য হয়। কোন তড়িৎদ্বারের বলতো? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 মোলার ঘনমাত্রা হইতে হবে। তাহলে এটা যদি হয় সেই ক্ষেত্রে তুমি জারণ বিভবকে নাও, সেটাও যেরকম 0 ভোল্ট আসবে। বিজারণ, এটাকে রেফারেন্স ধরা হয়েছে, এটাকে বাই কনভেনশনাল রেফারেন্স ধরে নেওয়া হয়েছে। বিজারণটাকে নাও, সেটাও 0 ভোল্ট আসবে। কিন্তু কথা হচ্ছে অবশ্যই প্রমাণ অবস্থা হইতে হবে। আর তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 মোলার HCl থাকতে হবে। তাহলেই তুমি জারণ বিভব বা বিজারণ বিভবটাকে 0 ধরতে পারবা। জারণ বিভব বা বিজারণ বিভবটাকে 0 ধরতে পারবা। বুঝতে পারছো? জারণ বিভব বা বিজারণ বিভবটাকে তুমি 0 ধরতে পারবা, অন্যথায় তুমি 0 ধরতে পারবা না। অন্যথায় কত আসবে সেটা আমরা দেখবো। এটা নোট করতে হবে না, আমি তো তোমাকে বললামই, তুমি PDF দিয়ে দিব, সেখান থেকে তুমি দেখে নিও। ঠিক আছে, দেখো এটা আমরা বুঝতে পারছি কিনা সবাই। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সটে আছে আমাদের গৌণ বা সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার। আমরা শুধুমাত্র একটা তড়িৎদ্বার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ক্যালোমেল তড়িৎদ্বার। যেটা হচ্ছে কি ক্যালোমেল তড়িৎদ্বার, আমাদের অন্য তড়িৎদ্বার নিয়ে আলোচনা করা লাগবে না। তো সেইভাবে ক্যালোমেল তড়িৎদ্বারের চিত্রটা আমি আগে আঁকবো, তারপর আমি বুঝাই দিব সব কিছু। কেমন? আগে চিত্রটা আঁকি।
ক্যালোমেল তরিদ্দারের আগে চিত্রটা আঁকার চেষ্টা করি, পরে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এটা অনেকটা উল্টা ক্রিকেট ব্যাটের মতো। এটা কিসের মতো? অনেকটা উল্টা ক্রিকেট ব্যাটের মতো। তো চলো আমি তোমাকে আগে চিত্রটা এঁকে দিই, তারপর আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এটা অনেকটা উল্টা ক্রিকেট ব্যাটের মতো। আমি তোমাকে এঁকে দাও বুঝাই দিচ্ছি, তুমি এখন আঁকিও না, আমি আগে এঁকে নিই। দেখো এটা এখানে মিলাই দিবা এভাবে, তারপর এখানে এখানে মিলাই দিবা। তারপরে তুমি হচ্ছে এখানে মিলাই দিবা একটা। তুমি এখন আঁকিও না, এখানে মুছামুছির কিছু ব্যাপার স্যাপার আছে, এই জন্য আঁকতে মানা করতেছি। তুমি পিডিএফ দিয়ে দিলে তারপর আঁকিও, বাট তুমি প্রসেসটা দেখতে পারো কীভাবে আঁকতেছি এটা। ঠিক আছে, তো এরপর আমরা কী করি? এখানে আমরা এই জায়গায় ক্যাসিএলকে প্রবেশ করাই। ক্যাসিএলের সম্পৃক্ত দ্রবণ, ক্যাসিএল অ্যাকুয়াস, ক্যাসিএলের আমরা এখানে সম্পৃক্ত দ্রবণকে প্রবেশ করাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে পুরো জায়গা জুড়ে ক্যাসিএল থাকে। এখানে পুরো জায়গা জুড়ে ক্যাসিএল থাকে। ঠিক আছে, এখানে পুরো জায়গা জুড়ে ক্যাসিএল থাকবে। ঠিক আছে, এখানে পুরো জায়গা জুড়ে ক্যাসিএল থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে পুরোটাই ক্যাসিএলের সম্পৃক্ত দ্রবণ। এটা কি জিনিস? এটা হচ্ছে লবণ সেতু। এটা হচ্ছে লবণ সেতু। ঠিক আছে, আর সেম ভাবে এখানে একটা কপার তারকে বের করা হয়। সেম ভাবে এখানে একটা কি বের করা হয় বলো তো? কপার তারকে বের করা হয়। এখানে একটা তুমি কপার তারকে পাবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কপার তার। আচ্ছা, এরপরে আমি এখানে একটু দেখাই দিই। এখানে একটা পেস্ট রাখা হয়। এখানে হচ্ছে একটা পেস্ট রাখা হয়, সেটা হচ্ছে Hg প্লাস Hg2Cl2, এটার একটা পেস্ট রাখা হয়। তাহলে এই জায়গায় কি রাখা হয়েছে? এই যে Hg2Cl2, এটার একটা পেস্ট রাখা হয়েছে। তাহলে এটা হচ্ছে পুরো ক্যালোমেল তরিদ্দারের চিত্র। এটা হচ্ছে কি পুরা, হ্যাঁ এক্সামে কি আঁকা লাগবে কিনা? হ্যাঁ এক্সামে অবশ্যই আঁকা লাগবে। এক্সামে অবশ্যই আঁকা লাগবে। আগেটাতে H2 প্রবেশ করার কারণে মোলারিটি চেঞ্জ হবে না, কারণ এটা ওগুলোরই মোলারিটি সবসময় 1 মোলারি ধরে রাখা হবে। কোনো না কোনোভাবে মোলারিটি সবসময় 1 মোলারি ধরে রাখা হবে, কারণ 1 মোলার ধরে না থাকলে সেটা প্রমাণ অবস্থা থাকবে না আগেরটাতে। তাহলে এটা হচ্ছে তোমার সামগ্রিক চিত্র কার? ক্যালোমেল তরিদ্দারের। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, এটার ইএমএফ কি ইকুয়াল টু জিরো না নট ইকুয়াল টু জিরো? বলতে পারবো এটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো। এটার ইএমএফটা কি নট ইকুয়াল টু জিরো? এটার একটা ইএমএফ থাকবে ভ্যালু। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কি শিখা লাগবে পরীক্ষার জন্য? এখান থেকে আমার শিখা লাগবে চিত্রটা শিখা লাগবে। তারপর হচ্ছে যে এটা যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলে তার বিক্রিয়া কীরকম হয় সেটা শিখা লাগবে। ক্যাথোড হিসেবে কাজ করলে তার বিক্রিয়া কীরকম হয় সেটা শিখা লাগবে। এবং ওই সময়কার কোষ সংকেতগুলো শিখা লাগবে।
বুঝতে পারছো? তাহলে তোমার কি কি পড়া লাগবে সেটা জানাটা জরুরি। তুমি সব পড়ে গেলে, এটা সম্পর্কে উপন্যাস পড়ে গেলা, তাহলে কিন্তু হবে না। তোমাকে চিত্র রাখতে পারতে হবে, কি কি কম্পোনেন্ট আছে সেটা জানতে হবে, এবং এটার বিক্রিয়াটা কীরকম হয় সেটা তোমাকে জানতে হবে, এবং কোষ সংকেতটা কীরকম হয় সেটাও তোমাকে জানতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে তোমাকে আগে বিক্রিয়াগুলো দেখানো, যে ভাই যদি সে অ্যানোড হিসেবে কাজ করে তাহলে কী ধরনের বিক্রিয়া হয়, আর যদি সে ক্যাথোড হিসেবে কাজ করে তাহলে কী ধরনের বিক্রিয়া হয়। তো চলো তোমাকে দেখাই আসো আমি। ধরো যদি সে অ্যানোড হিসেবে কাজ করে, যদি সে কী হিসেবে কাজ করে, অ্যানোড হিসেবে কাজ করে, তাহলে এখানে অবশ্যই জারণ ঘটবে। তখন দেখা যাবে এখানে 2Hgটা তখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে দিয়ে তোমার এখানে হচ্ছে যে 2Hg প্লাসে কনভার্ট হবে, অ্যাকুয়াস। এবং 2Hg যেটা থাকে সেটা কী থাকে, লিকুইড আকারে থাকে। Hg যেটা আছে না, Hgটা আছে লিকুইড আকারে। আমরা সবাই জানি মার্কারি সাধারণ তাপমাত্রায় কিন্তু লিকুইড আকারে থাকে, এখানে Hgটা লিকুইড আকারে থাকে। তাহলে 2Hg লিকুইড, দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, 2Hg প্লাসে কনভার্ট হয়, কারণ এখানে যে দেখো Hg থাকে। একটা জিনিস দেখো তো, আমাকে বলতে পারবা এই যোগে Hgর জারণ সংখ্যা কত? Hg2Cl2 একটা লবণ, Hg2Cl2 একটা লবণ, এই যোগে Hgর তোমার জারণ সংখ্যা কত? এটা হচ্ছে +1। তো অ্যাকচুয়ালি Hg প্লাস বলতে আমরা বুঝতেছি Hg2Cl2 লবণ। অ্যাকচুয়ালি এখানে যে তুমি লিখতেছো Hg, মানে এখানে যে তুমি লিখতেছো না Hg প্লাস, এটা বলতে আমরা আসলে কি বুঝতেছি? Hg2Cl2, HgCl2 না, কিন্তু HgCl2 না, Hg2Cl2। তাহলে Hg প্লাস বলতে আমরা কি বুঝতেছি? Hg2Cl2 কে বুঝতেছি। আচ্ছা, আর এখানেও সামান্য করে প্লাটিনাম থাকে, এখানেও কি থাকে? সামান্য করে প্লাটিনাম থাকে। তাহলে এখানেও প্লাটিনামের ব্যাপারটা আসবে, সামান্য প্লাটিনাম থাকে, সামান্য, একদম সামান্য। আগেরটাতে তো পুরো একটা প্লাটিনাম পাতই বসানো লাগছে, বাট এখানে এরকম পাত বসানো লাগে না। তাহলে আমাকে বলো তো কোষ সংকেত তাহলে কীরকম হবে এখানে? তাহলে অ্যানোড যখন আমরা লিখতেছি, তাহলে প্লাটিনামকে আগে লিখবো না পরে লিখবো বলো তো একটু করে? প্লাটিনামকে তাহলে আগে লিখবো না পরে লিখবো? অবভিয়াসলি আগে লিখবো প্লাটিনামকে, তাই না? অ্যানোডে লেখার সময় প্লাটিনামকে আগে লিখতে হয়। লিখলাম, লিখার পরে দেখো তো কিসে কনভার্ট হচ্ছে। Hg লিকুইড ছিল, Hg দেখো লিকুইড ছিল, এই যে দেখো Hgটা লিকুইড ছিল, সে কোথায় পরিণত হচ্ছে? Hg প্লাসে, তার মানে Hg2Cl2 তে পরিণত হচ্ছে। তাহলে Hg লিকুইড ছিল, সে কোথায় পরিণত হয়েছে? সে কোথায় পরিণত হয়েছে? Hg2Cl2, এটা লবণ, অদ্রবণীয় লবণ, তাই সলিডে পরিণত হয়েছে। আর এরপরে লবণ সেতু আছে। লবণ সেতুতে তোমার কোন কম্পোনেন্ট থাকে দেখো তো? ক্যাসিএল থাকে লবণ সেতুতে। তাহলে এই জন্য পাশে একটা লবণ সেতু লিখে ক্যাসিএল অ্যাকুয়াস লিখে দিবা। এটা হচ্ছে বেসিক্যালি কি? লবণ সেতু। এটা হচ্ছে লবণ সেতু। নর্মালি অন্য যোগের ক্ষেত্রে লেখা লাগে না, বাট এইটার ক্ষেত্রে লিখে দেওয়া লাগে। এটা হচ্ছে লবণ সেতু। দেখো এই কোষ সংকেতটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এটাই আমাদের লাস্ট। ক্যালোমেল তরিদ্দার পড়ানোর পরে আমরা ছেড়ে দিব, এটা আমাদের লাস্ট। বাট একটু আগে তুমি ক্যালোমেল তরিদ্দার শেষ করে দিই, কেমন? আচ্ছা দেখো, তার মানে আমি আরেকবার বলি, এখানে যেহেতু প্লাটিনাম ইউজ করছো, তাই অ্যানোড লেখার সময় অবশ্যই প্লাটিনামকে আগে লিখতে হবে। লিখার পরে Hg লিকুইড থেকে Hg প্লাসে কনভার্ট হয়েছিল, বাট Hg প্লাসকে আমি কি বলছিলাম? Hg2Cl2 বলছিলাম। Hg2Cl2 তে কনভার্ট হয়েছে। আর এরপর হচ্ছে লবণ সেতু, ক্যাসিএল ছিল এখানে, এই যে ক্যাসিএলটাকে তুমি লিখে দিচ্ছ। লবণ সেতু অন্য জায়গায় লিখা লাগে না, বাট এই ক্ষেত্রে একটু লিখা লাগে। লবণ সেতুতে অন্য জায়গায় লিখা লাগে না, বাট এই ক্ষেত্রে একটু লিখা লাগে, ঠিক আছে? না, অন্য জায়গায় লবণ সেতুতে কী কম্পোনেন্ট আছে সেটা লিখা লাগে না, বাট এই জায়গায় লিখা লাগে, কারণ এই জায়গায় লবণ সেতুর ক্যাসিএলের একটা ভূমিকা আছে। এই জায়গায় ক্যাসিএলের একটা ভূমিকা আছে। অন্য জায়গায় লবণ সেতুতে কী উপাদান আছে সেটা লিখা লাগে না, বাট এই জায়গাটাতে লাগে। কেন লাগে একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আগেরটাতে ভাই লবণ সেতু ইউজ করা হয়েছে না? আগেরটাতে লবণ সেতু ইউজ করা হয় নাই। এই ক্ষেত্রে লবণ সেতুর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেজন্যই এখানে এটাকে বারবার উল্লেখ করা হচ্ছে। আগেরটাতে লবণ সেতু কোনো কাজ ছিল না, এই ক্ষেত্রে আছে একটু করে। এই ক্ষেত্রে কাজটা কি জানো? আমি তোমাকে যদি বলি একটু করে, এই ক্ষেত্রে কাজটা হচ্ছে, তুমি যদি এই লবণ সেতুতে ক্যাসিএল ইউজ করছো না, ক্যাসিএল এর ঘনমাত্রা যদি বাড়ায় দাও, তাহলে দেখবা এই ক্যালোমেল তরিদ্দারের ইএমএফটাও বেড়ে যায়। কেন বাড়ে না বাড়ে সেটার ব্যাখ্যা আমাদের এইচএসসিতে নাই, লাগবেও না। জাস্ট জেনে রাখো যে তুমি যদি এটাও যে বাড়লে যেটা বাড়ে এটাও লাগে না। তারপর আমি তোমাকে জানাই দিচ্ছি লবণ সেতুর ইম্পর্টেন্সটা কোথায়। এখানে যদি তুমি ক্যাসিএলটাকে প্রবেশ করাও, সেই ক্যাসিএলের যদি তুমি ঘনমাত্রা বাড়াই দাও, দেখা যাবে এই ক্যালোমেল তরিদ্দারের ইএমএফটাও বেড়ে যায়। ক্যালোমেল তরিদ্দারে কী হয় বলো তো? ইএমএফটাও বেড়ে যায়। তাই ক্যাসিএলের এখানে গুরুত্ব আছে, এই জন্য ক্যাসিএলকে সহ কোষ সংকেতে লেখা হয়। অন্য অন্য ক্ষেত্রে কিন্তু কোষ ক্যাসিএলকে লাগে না। এবার আসো ক্যাথোডের বিক্রিয়া। এটা তো পারবা, একদম ইজি। ক্যাথোডের বিক্রিয়া জাস্ট উল্টা করে লিখবা। ক্যাথোডের বিক্রিয়াতে জাস্ট উল্টা করে লিখবা, অর্থাৎ 2Hg প্লাস যেটা অ্যাকুয়াস ছিল, এটা তাহলে হচ্ছে যে দুইটা ইলেকট্রনকে গ্রহণ করছে, গ্রহণ করার পরে কোথায় কনভার্ট হয়েছে বলো তো? 2Hg
লিকুইডে কনভার্ট হয়েছে, 2Hg লিকুইডে কনভার্ট হয়েছে। আর এখানে যদি আমি কোষ সংকেত লিখতে চাই, এখানে যদি আমি কোষ সংকেতটাকে লিখতে চাই, সে কোষ সংকেত তাহলে কীরকম হবে? প্লাটিনামকে তো আমি পরে লিখবো, আগে থেকে আসবো, দেখো আগে লিখবো ক্যাসিয়াল, কারণ এটা হচ্ছে ক্যাথোডের বেলায় কোষ সংকেত লিখতেছি, তারপরে দাগ দিয়ে দিব, কেমন? তারপরে কি করবো, এখানে দাগ দিয়ে দিব। এইখান থেকে মানে আমি এখান থেকে এদিকে যাবো, উল্টা থেকে এদিকে যাবো, তাহলে এখানে আসবে কি, এরপর আসবে Hg2Cl2, Hg2Cl2 সলিড। এখান থেকে কোথায় কনভার্ট হচ্ছে? Hg লিকুইডে কনভার্ট হচ্ছে। আর লাস্টে যায় প্লাটিনাম লিখবো। মানে অ্যানোডেরটাকে তুমি এইভাবে লিখছো, ক্যাথোডেরটাকে তুমি উল্টা করে লিখছো, আর কিচ্ছু না। ক্যাথোডেরটাকে তুমি উল্টা করে লিখছো, ক্যাথোডেরটাকে তুমি উল্টা করে লিখছো। লবণ সেতু হচ্ছে যে বললামই তো, লবণ সেতুর ইম্পর্টেন্সটা হচ্ছে আগেরটার ক্ষেত্রে, কোনোটার ক্ষেত্রে লবণ সেতুকে আমরা লিখতাম না। এক্ষেত্রে লিখার কারণ হচ্ছে এই যদি ক্যাসিয়াল এর ঘনমাত্রা তুমি যদি বাড়াও, তাহলে দেখা গেছে এই ক্যালোমেল তরিদারে ইএমএফটাও বেড়ে যায়। সরি ভাই, এক্সট্রিমলি সরি। একটা সেকেন্ড জাস্ট। হ্যাঁ, দেখো তো ভাই, তোমরা লবণ সেতুর ইম্পর্টেন্সটা সবাই বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে আমার কোষ সংকেত, কেমন? এটাই হচ্ছে আমার কি কোষ সংকেত। ওকে, সো এইটাই ছিল হচ্ছে আমার ক্যালোমেল তরিদ্দার। ক্যালোমেল তরিদ্দার পড়ার পরে মানে আসলে আমাদের ওরকম কিছু জানা না, ছোটো একটা টপিক আছে, আমি সেটা একটু পড়াই দিই। নানুসটা আজকে শুরু করবো না, নানুসটা আগ পর্যন্ত সেটা তোমাকে পড়াই দিই। সেটা হচ্ছে অর্ধকোষের শ্রেণী বিভাগ। আর 2-3 মিনিট লাগবে, 2-3 মিনিট শেষ করে দিচ্ছি, কেমন? অর্ধকোষের শ্রেণী বিভাগ। যেমন দেখো, ধাতুবায়ন অর্ধকোষ, এখানে এই টপিকটা দিয়ে কীরকম কোয়েশ্চেন আসে, তোমাকে জিজ্ঞেস করে নিচের এই অর্ধকোষটা কোনটা, ওই অর্ধকোষটা কোনটা, এরকম কোয়েশ্চেন আসে। সো একদম সিম্পল পড়া, আমি তোমাকে জাস্ট একটু করে দেখাই দিয়ে আসো, তাহলে তুমি ইজিলি পারবা জিনিসটা। আসলে 2 পৃষ্ঠার পড়া, জাস্ট সিম্পল, 2 মিনিট লাগবে জাস্ট। ধাতুবায়ন অর্ধকোষ, এগুলো কোনগুলো হয়? এই যে তুমি জিঙ্ক থেকে জিঙ্ক 2+ লিখো, বা কপার থেকে কপার 2+ লিখো, বা কপার 2+ থেকে কপার লিখো, এগুলো হচ্ছে ধাতুবায়ন অর্ধকোষ। তার মানে ধাতু ছিল, তার ধাতুবায়নে কনভার্ট হয়েছে, ধাতু ছিল ধাতুবায়নে কনভার্ট হয়েছে। ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, এটা কোনটা? এটা হচ্ছে ক্যালোমেল তরিদ্দার। এটা কোনটা? এটা হচ্ছে ক্যালোমেল তরিদ্দার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে ক্যালোমেল তরিদ্দার কোনটার অন্তর্গত, কার অন্তর্গত? ধাতু অদ্রবণীয় লবণ অর্ধকোষ, কারণ এখানে ধাতু হিসেবে মার্কারি থাকে, আর ধাতুর অদ্রবণীয় লবণ হিসেবে Hg2Cl2 থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই। জারণ বিজারণ অর্ধকোষ, এটা কীরকম হয়? Fe2+ থেকে ধরো Fe3+ দিছে, বা Sn2+ থেকে Sn4+ দিছে, মানে আয়ন থেকে আয়ন। এই ধরনের অর্ধকোষগুলো কার অন্তর্ভুক্ত হয়ে থাকে? এই ধরনের অন্তর্কোষগুলো জারণ বিজারণ অর্ধকোষের অন্তর্ভুক্ত হয়ে থাকে। গ্যাস অর্ধকোষ কোনটা? গ্যাস অর্ধকোষ হচ্ছে হাইড্রোজেন তরিদ্দার। গ্যাস অর্ধকোষ কোনটা? হাইড্রোজেন তরিদ্দার। তার মানে হাইড্রোজেন তরিদ্দার এটা কোন অর্ধকোষের অন্তর্গত? গ্যাস অর্ধকোষ। আর ধাতুর অ্যামালগাম আর ধাতুর আয়ন, এটা আসলে যে সোডিয়াম অ্যামালগাম থেকে সোডিয়াম প্লাস, এটা এই ধরনের অর্ধকোষকে আমরা বলি ধাতু অ্যামালগাম এবং ধাতুর আয়ন অর্ধকোষ। শেষ, আমাদের আজকের পড়া শেষ। তাহলে তোমাকে যদি বলা হয় যে এখানে কোয়েশন থাকে এরকম, দেখো জিজ্ঞেস করে নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ, এটার উদাহরণ। নিচের কোনটি গ্যাস অর্ধকোষের উদাহরণ। নিচের কোনটি ধাতুর অ্যামালগাম, ধাতুর আয়নের অর্ধকোষ। তাহলে তুমি জাস্ট উদাহরণটা মনে রাখলে চলবে, এখানে কোনো সংজ্ঞা টঙ্গা কিছু লাগবে না। তো আজকে ক্লাস হচ্ছে আমাদের এতটুকুই। আজকে ক্লাস তোমার কেমন লাগছে জানাতে পারো। আমরা নেক্সট ক্লাস হচ্ছে যে নানুসের সমীকরণ পড়বো। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।